ওকে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, গুড ইভিনিং টু অল। লাস্ট দুটো যে গুড ক্লাস ইভিনিং স্যার। ওকে, লাস্ট দুটো যে ক্লাস হয়েছে, শেয়ার ইউর ডিফিকাল্টিজ, কোথায় কার কি প্রবলেম আছে, ফ্রম স্ট্রাকচারিং টু ইন্ট্রোডাকশন টু অ্যাবস্ট্রাক্ট, তারপর টপিক চুজিং এ যাতে সমস্যা হচ্ছে, যারা কতদূর লেখা লিখেছো, আহ, একটু ইনফর্ম করো প্রত্যেকে, কতদূর পৌঁছেছো, কোনখানে আটকাচ্ছে, কোন জায়গায় ডিফিকাল্টিস ফেস করছো, শেয়ার, ট্রাই টু অন ইওর ক্যামেরা। আচ্ছা, আজকে কিছু প্রশ্ন ছিল। একটা হচ্ছে টপিক সিলেকশন, আর কিছু প্রশ্ন ছিল যে এপিএ এমএলএ। এই প্রশ্নটা কাদের ছিল? এপিএ এমএলএ, স্টাইল অফ রেফারেন্সিং। হ্যালো স্যার। হুম। স্যার আমি আমি আগের দিন বলেছিলাম, কিন্তু আমি হুম। এমএলএ স্টাইলটা দেখে নিয়েছি আমি। ওকে, কিন্তু স্যার আমি তো টপিক সিলেকশন করতে পারছি না, মানে ঠিক আছে। ওকে। হ্যালো আর স্যার। আর কেউ? হুম হুম হুম। স্যার বলছি যে আমিও টপিক সিলেকশন করা হয় নাই, আমি ওগুলো দুজনের পড়ছি এখন সাবজেক্ট কি? একটু একটু করে। হুম। হ্যাঁ দুজনের স্যার, একবার সাবজেক্ট বলুন। কি? স্যার আমার হচ্ছে সাবজেক্ট জিওগ্রাফি। 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 ওকে। স্যার আমার আর সঙ্গে। সংস্কৃত। ওকে। স্যার একটা কথা বলতে চাই। হুম হ্যাঁ ওই যে স্যার ওই সুমন্ত স্যার যে পিডিএফটা পাঠিয়েছেন না টপিক সিলেকশন করার জন্য, হুম। আমাদের একটা পিডিএফ পাঠিয়েছেন নিয়ে, সেই পিডিএফ এর মধ্যে সংস্কৃত আর ফিলোসফির টপিক আছে, তাহলে ভূগোলের কোনো টপিক দেখতে পাচ্ছি না। তাহলে কি করে চুজ করব টপিক? আচ্ছা, ঠিক আছে। ওকে। আর বাকিরা? স্যার, হুম আহ, স্যার বলছি টপিক সিলেকশনের ক্ষেত্রে ধরুন সহজগঙ্গাতে যে থিসিস গুলো মানে আছে, সেই আচ্ছা, থিসিসের প্লিজ উপর। টার্ন অন ইওর ক্যামেরা। ক্যামেরাটা একটু অন করলে সুবিধা হয়। ইটস ডিফিকাল্ট ফর মি টু স্যার টক আমি উইথ দ্য খুব মেশিন। পোর নেটওয়ার্ক এরিয়াতে থাকি স্যার, আমি ওকে ক্যামেরা ওকে অন করে কেটে ওকে, যেতে পারি। ঠিক আছে। ইন্টারনেট ইস্যু স্যার, থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, ইউ আচ্ছা, ক্যারি অন। বলছি স্যার, এবার এক্ষেত্রে স্যার ধরুন যে থিসিস গুলোর উপর কাজ হয়ে গেছে, স্যার সেটার উপর কি আমি এই আর্টিকেল লিখতে পারি সেই একই টপিকের উপর স্যার? হ্যাঁ, লেখা যাবে। লেখা যাবে, কিন্তু কপি পেস্ট করা যাবে না। না স্যার, কপি পেস্ট হবে না, মডিফিকেশন মানে লাগবে। আমি ধরুন সেখান থেকে কনসেপ্ট নিয়ে বা সেই সাজেস্টেড রিডিং যে বুকগুলো আছে সেগুলোকে আমি পড়ে সেখান থেকে করব ভাবছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য গুড ওয়ে অফ স্টার্ট রাইটিং, বাট লেখা শুরুর আগে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ ইউর কনসেপ্ট ক্ল্যারিটি। তো বুকস পড়লে এবং ওই রিলেটেড জার্নাল পড়লে, বা যে টপিক এর উপর লেখার ইন্টারেস্ট আছে, সেটা সেই রিলেটেড পড়াশোনা করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়, যার ফলে লিখতে সুবিধা হয়। আচ্ছা, টপিকে কতজনের সমস্যা আছে টপিক সিলেকশনে? স্যার আমার জিওগ্রাফি। জিওগ্রাফি। হ্যাঁ হ্যাঁ। জিওগ্রাফিতে কি কি টপিক আছে, একটু কাইন্ডলি শেয়ার। স্যার কি কি টপিক মানে জিওগ্রাফি কি কি টপিক হয়, মেন মেন হুম যেগুলো আমরা এতদিন পড়ে এসেছি সেরকম বলবো? হুম হুম হুম। তাহলে হচ্ছে আবহবিকার, আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ। আবহবিকার, আবহবিকারের ইংরেজি কি? ওয়েদারিং। ওকে। এই একটা হলো, তারপর মাস ওয়াস্টিং, মানে পুঞ্জিতে ক্ষয়, মাস ওয়াস্টিং একটা। তো এই সাবজেক্ট রিলেটেড কোনো টপিক গুগল স্কলারে গিয়ে খোঁজা যায়, খুঁজে পাওয়া গেল না? গুগল স্কলারে আমি খুঁজিনি। তাহলে কি করে হবে? আচ্ছা। প্রথমে কোনো একটা এরিয়া, যেমন কেউ ফ্লাড নিয়ে কেউ একজন কথা বলছিল আগের ক্লাসে। হ্যাঁ স্যার, আমি ফ্ল্যাট নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওই হ্যাঁ। সুমন্ত স্যার বললেন যে ওটা হুম। টপিক হ্যাঁ, এটা সিলেকশন একটা হয়নি। এক্সাম্পলের কথা বলছি। ঠিক আছে, কিন্তু কথা বলছি যে যে টপিকে ইন্টারেস্ট আছে, হ্যাঁ। যদি নিজে থেকে সিলেকশন করা হয়, যে আমি যেটাতে ইন্টারেস্টেড, ওকে।
ওকে, এবং নতুন কিছু মডিফিকেশন আমি করতে পারবো কিনা সেই রিলেটেড আইডিয়া। ফর এন এক্সাম্পল বলেছিলাম যে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো ফার্স্ট গুগল স্কলার ওপেন করে সেইটা লিখলে সেই রিলেটেড অজস্র টপিক আসবে। ওকে। সেখান থেকে দেখে দেখে পড়লে নিজের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি একটা টপিক দিয়ে দিলাম, তাহলে সেটা আমার আইডিয়া হয়ে গেল। আচ্ছা। ঠিক আছে, এটা এটা টপিক দেওয়াই যায়, কিন্তু লিখতে তো নিজেকে হবে। হুম হুম। আমি টপিক দিলে তো সেখানে ইন্টারেস্ট এরিয়া গ্রো করবে কিনা সেটাও একটা ম্যাটার অফ কনসার্ন। টপিক তো অনেক আছে, জিওগ্রাফির টপিক অনেক আছে, গুগল থেকে এন্ডলেস লিস্ট পাওয়া যাবে। স্যার তাহলে গুগল স্কলারে যে ধারণা নেবো ওখান থেকে? অবশ্যই, ডেফিনেটলি, সেই কারণে তো আমি রিভিউ সোর্স বলেছি। রিসার্চ পেপার, আচ্ছা পিয়ার আচ্ছা। রিভিউ জার্নাল, সুদগঙ্গা, ঠিক গুগল আছে ঠিক আছে। স্কলার, এন্ডলেস। মানে কারোর উপর ডিপেন্ডই করতে হবে না, নট ইভেন অন মি। এটা ওকে স্যার। প্রত্যেকের জন্য, কিন্তু নিজস্ব একটা ইন্টারেস্ট এরিয়া থাকতে হবে। হুম। স্যার আমার যে ফিজিক্যালটা যেখানে আমি বেশি এটা ইন্টারেস্ট, ফিজিক্যাল ইন্টারেস্টেড, তবেই জিওগ্রাফিটা। পড়তে ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, এখন যদি ইংরেজিতে আমাদের দুর্বলতা থাকে, তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে যে আমরা কোন ব্যাপারে ইন্টারেস্ট, আমরা ক্রিকেটে ইন্টারেস্ট না মুভিতে ইন্টারেস্ট। তো সেই রিলেটেড টপিক দিয়ে আমরা স্টার্ট করব, তবেই আমাদের ইন্টারেস্ট গ্রো করবে। আচ্ছা স্যার। একজন লিটারেচারের, এটাই, একজন লিটারেচারের স্টুডেন্ট, তার কাছে স্ট্যাটিস্টিক্স কেন ভালো লাগবে? হুম। কোনো পারপাস যদি না থাকে। বাকিরা? হ্যালো স্যার। হ্যাঁ। স্যার বলছিলাম যে শোধগঙ্গাতে যখন আমি সার্চ করলাম, তখন হুম, আমাদের সংস্কৃত বিষয়ে 800টার মতো টপিক আসলো। ওখান থেকে কি যে কোনো একটা বিষয় আমি লিখতে পারবো? অবশ্যই লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, কিন্তু ওখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এক একটা টপিকের উপরেও অনেক রিসার্চ হয়, ইন ডেপথ রিসার্চ হয়, এক একটা ভেরিয়েবল নিয়ে অনেক রিসার্চ হয়। তো কোনগুলো আমার কাজের জিনিস, সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, বা তার জন্য নিজের এরিয়াকে সিলেকশন করতে হবে যে আমি এই এরিয়ার উপর কাজ করতে চাইছি। আর রিসার্চ পেপার লেখা তুলনামূলকভাবে অনেক সহজ পিএইচডি টপিক চুজ করার থেকে। এখানে বেসিক্যালি টার্গেট বোধহয় মিনিমাম 2000 ওয়ার্ডস লিখতে হবে। তো এরকম কোনো একটা টপিক চুজ যদি করা হয়, চার পাঁচটা প্রথমে আগে ডিসাইড করো যে তোমাদের ইন্টারেস্ট এরিয়া কোন জায়গাটা। যে কোনো চার পাঁচটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ক্রিয়েট করো, এবং সেখান থেকে আরও কম করে দু তিনটের মধ্যে আসো। সেখান থেকে দেখো কোনটার উপর বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সেখান থেকে তোমরা সেগুলো সেই দু তিনটের মধ্যে একটা চুজ করে এবার লেখা স্টার্ট করো। আচ্ছা আচ্ছা। তো সব থেকে ইজি অপশন বলেছিলাম গুগল স্কলার। তো স্যার, যারা যারা গুগল স্কলার হুম। 1 উইক, নিয়ার অ্যাবাউট 1 উইক হয়ে গেছে, এখনো অব্দি যেটা গুগল স্কলার ওপেন করনি, যারা নিজেদের সাবজেক্ট রিলেটেড টপিক ওখানে সার্চ করনি, তাহলে আগে দুটো ক্লাস দেওয়ার কোনো মানেই হয় না। এই বেসিকটা যদি তোমরা স্টার্ট না করো তাহলে কি করে হবে? স্টার্ট করো, গিয়ে দেখো টপিক, তবেই না আমাকে কোশ্চেন করতে পারবে যে আমি এইগুলো খুঁজেছি কিন্তু আমার এই জিনিসগুলো চাই। তবেই না আমি নেক্সট স্টেপে তোমাদের বলতে পারবো। তোমরা যদি হোমওয়ার্ক না করো তাহলে কি করে হবে? যদি এখান থেকে বলে দাও আমাকে টপিক সিলেকশন করে দিন, টপিক সিলেকশন তো করে দেবো, কিন্তু লিখতে তো নিজেকে হবে। আমি টপিক নিয়েছি বাঙালি মুসলমান পদকর্তা রচিত পদাবলী সাহিত্য। ওকে। পদাবলী সাহিত্যের মধ্যে বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী দুটোই আসছে। ওকে। আমি তুমি আগে যেটা নিয়ে বলেছিলে কি এটা সম্পর্কে? হ্যাঁ। তুমি কি আগের দিন কিছু এই ব্যাপারে ইন্টারেক্ট করছিলে কি? হ্যাঁ স্যার, বলছিলাম যে হুম, কিভাবে আমি শুরুটা থেকে কিভাবে বিষয়ে ঢুকবো, তারপরে কিটা নিয়ে হুম, মানে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব প্রধানত। যেটা আমি মানে আলোচনা করতে চাইছি যে পদাবলী সাহিত্য নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর বই লেখা হয়েছে স্যার, কিন্তু মুসলমান যারা পদকর্তা আছেন তারাও পদাবলী সাহিত্য রচনা করেছেন। তাদের রচনা পদাবলী সাহিত্য রচনার কারণটা কি এবং তাদের স্বাতন্ত্র্য বৈচিত্র্য কোথায়, আমি সেই বিষয়টা দেখাতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে। এবং টপিকটা না, টপিকটা যে রিলেটেড, সেই হুম রিলেটেড ইন্ট্রোডাকশনে যেভাবে বলা হয়েছে লেখা, সেটা হুম লিখে মূল কন্টেন্টে ইন ডিটেল হুম
10,000 ওয়ার্ড, ট্রাই টু ফোকাস। 1200 থেকে 1500 শুধু মেন কন্টেন্ট, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে 400 থেকে 500 ওয়ার্ড, কনক্লুশনে 400 থেকে 500 ওয়ার্ড। এটা আমি 2000 থেকে 2500 ওয়ার্ডের কথা বলছি, ঠিক আছে? তো স্টার্টিং এ এইভাবে একটা গোল সেট করলে সুবিধা হয়ে যাবে যে আমি আমার ওয়ার্ড লিমিট বা ওয়ার্ড কাউন্টটাকে কিভাবে ডিভাইড করছি। মানে 2000 থেকে 2500 ওয়ার্ডের মধ্যে আড়াই হলে হাজার ওয়ার্ড টার্গেট করতে বলছি, ঠিক আছে? হুম, তো কিছু কিছু জার্নালে মিনিমাম 2000 বলা হয়, যে 2000 থেকে 5000 ওয়ার্ডের মধ্যে, কিছু জায়গাতে বলা হয় যে 2500 3000। তো আমি বলবো যে 2 থেকে 2500 টার্গেট করো। এবার হুম, ওয়ার্ডটাকে ডিভাইড করে নাও। অ্যাবস্ট্রাক্ট কিন্তু কাউন্টে আসবে না, ঠিক আছে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট যে লেখা হবে সেটা কিন্তু ওয়ার্ড কাউন্টে আসে না, ম্যাক্সিমামই নেয় না। তো যে কোনো হুম, শুধু কন্টেন্ট, ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন অবধি যে যতগুলো যা যা লিখছি সেটা ওয়ার্ড কাউন্ট হিসেবে ধরা হবে। তো ইন্ট্রোডাকশন যদি আমি 400 থেকে 500 ওয়ার্ড লিখলাম, কনক্লুশন যদি আমি 400 থেকে 500 ওয়ার্ড লিখলাম, তাহলে এখানে আমার 1000 ওয়ার্ড হয়ে গেল। আর হুম, 1500 ওয়ার্ড আমি মূল কন্টেন্টকে দিচ্ছি, মেন কন্টেন্ট যেটা আছে। তো আমার আচ্ছা, 2500 ওয়ার্ড এইভাবে ডিভাইড করে নাও, প্রত্যেকের জন্য এটাই আমি বলছি, ঠিক আচ্ছা, আছে? তো মেন কন্টেন্টে 1500 ওয়ার্ড যদি করা হয়, তো তাহলে তুমি ধরো তুমি 2000 ওয়ার্ডও কাউন্ট হয়, তাহলে তোমার অনেকটা এক্সট্রা কভার হলে কোনো অসুবিধা নেই, এক্সট্রা লেখা থাকলে কোনো অসুবিধা নেই, আরো বেটার নলেজেবল হয়ে যায় সেই পেপারটা। তো এইভাবে ওয়ার্ড কাউন্ট ডিভাইড করে স্টার্ট করো। এবং প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডাকশনটাকে আগে লেখো, কন্টেন্ট পরে আসবে। ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করো। হ্যাঁ স্যার, আমি ইন্ট্রোডাকশনটা লিখেছি। ইন্ট্রোডাকশনটা আমার চলছে, আমি অ্যাবস্ট্রাক্টটা সব হুম লাস্টে দেবো। হুম। এটা আর স্যার আমার একটা যেটা একটু মানে সমস্যা হচ্ছে যে আমি অ্যাবস্ট্রাক্ট লিখবো, অ্যাবস্ট্রাক্টের পর কিওয়ার্ডস থাকে স্যার, কিওয়ার্ডসটা হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট যেহেতু এই মুহূর্তে কোনো রকম কোনো সেমিনার বা কনফারেন্সে পাঠানো হচ্ছে না, হুম তুমি পেপারগুলো সেমিনার কনফারেন্সে পাঠাচ্ছ না, তো হুম, তো সেই না কারণে অ্যাবস্ট্রাক্ট তুমি পরেও লিখতে পারো, একদম হ্যাঁ ওভারঅল স্যার, আমি লাস্টে একটা। হ্যাঁ লাস্টে আমি অ্যাবস্ট্রাক্ট লিখবো, তারপরে আমি কিওয়ার্ডস দেবো। এবার স্যার হুম। আমি কিওয়ার্ডসটা মানে না, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডস থেকে প্রথমে তুমি ডিসাইড করে নেওয়াটাই বেটার, যে কোন কোন পয়েন্টগুলোকে তুমি এমফাসাইজ করছো, কোনগুলোর উপর মেন ফোকাস। সেই পয়েন্টগুলো 4-5টা কিওয়ার্ড প্রথমে তুমি নিজের মনে ডিসাইড করে নাও, সেগুলো দরকার লিখেও রাখবে। মানে স্যার চার আমি পাঁচটা কিওয়ার্ড। যেটা ব্যাখ্যা করব সেখান থেকে আমি কিওয়ার্ডস হুম গুলো মানে কিওয়ার্ডে সেই শব্দগুলো লিখে হুম রাখবো, তাই তো, যেগুলো আমি হুম পরে হুম ব্যাখ্যা হুম। করতে যেটা চাইছি। বেশি ইউজ হচ্ছে, যে ওয়ার্ডগুলো বেশি ইউজ হবে তোমার কন্টেন্টে, আচ্ছা, আচ্ছা, যেগুলো সব বেশি থেকে ব্যবহার বেশি করবো ব্যবহার করা সেগুলো হবে। আমি কিওয়ার্ড হিসেবে সেখানে তুলে দেবো। হ্যাঁ, ইয়েস ইয়েস। 4 থেকে 5টা দিলেই সাফিসিয়েন্ট। আচ্ছা, বেশি হলেও কি কোনো সমস্যা আছে স্যার? না, ওটা একটা লিমিটেশন দেয় যে মিনিমাম 3টে কি 4টে, ম্যাক্সিমাম 6টা। আচ্ছা, ছটা 7টা, আমাকে তার লিমিট ক্রস করা যাবে পাঁচ না। ছটা 5-6টা ভেবে রাখো, তাহলেই হবে। আচ্ছা, এবার নেক্সট বলো, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড গেল। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন কতদূর কি হয়েছে একটু বলো আমাকে। পুরোটা বলবো আপনাকে? না না, পুরোটা বলতে হবে না। ইন্ট্রোডাকশনে কতটা লিখেছো, এটা কি তুমি ওয়ার্ডে লিখে টাইপ করছো নাকি খাতা পেনে না, লিখছো? আমি আগে এমনি স্যার রাফে লিখে নিচ্ছি, হাতে লিখছি আগে রাফে। ওকে ওকে ওকে। এবং এটা আমার প্রায় 2 পৃষ্ঠা হয়েছে। এবার তুমি ওয়ার্ড কাউন্টটা করে নাও যে কতগুলো ওয়ার্ড কাউন্ট হচ্ছে। যদি 300-400-র উপর হয়ে যায়, হুম 400 থেকে 500 আপাতত একটা চিন্তা ভাবনা করে লেখো। বেশি হলে হুম কোনো অসুবিধা নেই, কিন্তু কম হুম হলে সমস্যা হয়ে যাবে। বেশি হলে কোনো সমস্যা নেই, 3000 ওয়ার্ড হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক তোমার আছে। যতটুকু মনে হবে যে আমার ইন্ট্রোডাকশনে এতটুকু দিলে তবে আবার পেপারটা একটা ফুললি সাপোর্টার পাবো, তবে ততটাই তুমি লেখো। 500 ওয়ার্ড বলেছে মানে 500 ওয়ার্ড লিখতে হবে, এরকম করে তুমি 600 ওয়ার্ডও লিখতে পারো। ইট আচ্ছা, ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? তুমি তাহলে কতটা সুন্দরভাবে তুমি টপিকটা ইন্ট্রোডাকশন দিচ্ছ, বলো। পুরোটা কমপ্লিট করে আপনাকে পাঠাবো? হ্যাঁ, পাঠাতে পারো, আমাকেও পাঠাতে পারো, স্যারকেও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বেশ, বেশ, ঠিক ঠিক আছে, আছে। কিন্তু টপিকের নাম অবশ্যই মেনশন করবে, ঠিক আছে? তবে বুঝতে সুবিধা হবে যে, ঠিক আছে? অবশ্যই স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি গুড। স্যার। তুমি প্রোগ্রেস করেছো, আমার এটা শুনে খুব ভালো লাগলো। টপিক সিলেকশনও করেছো, লেখাও শুরু করে দিয়েছো। ওকে, ভেরি গুড ভেরি গুড। বাকিরা বলো। থ্যাংক ইউ স্যার। হুম স্যার আমি একটা কথা আপনি বললেন, তবু আমি আরেকবার জেনে নিই স্যার। বলছি স্যার, হুম। অ্যাবস্ট্রাক্টের যে ওয়ার্ড কাউন্ট ওটা কি স্যার ধরা হয় না? না, মানে আচ্ছা। বাকিরা বাকিরা বলো। হ্যালো স্যার, হুম। বলছি যে অ্যাবস্ট্রাক্ট যেটা লিখছি সেটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বললেন যেন? 200 ওয়ার্ড, 200 থেকে 250 ওয়ার্ড। অ্যাবস্ট্রাক্ট তো পরে আসবে। হ্যাঁ, তুমি তো অ্যাবস্ট্রাক্ট পেপার পরে দিতে হবে। সেমিনার বা কনফারেন্সে পাঠাচ্ছ না, তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে তুমি ওভারঅল পেপারটার একটা সামারি।
হ্যাঁ হ্যাঁ সেটা জানি, তবে 250 ওয়ার্ডে লিখলেই হবে। হুম 200-250-এর মধ্যে হ্যাঁ লিখলেই হবে, অ্যাবস্ট্রাক্টটা হ্যাঁ লাস্টে লেখা। সাফিসিয়েন্ট। হ্যাঁ লাস্ট লেখাটাই বেটার, যেহেতু সেমিনারে বা কোনো আর কনফারেন্সে আর নেওয়া হবে তাই। অ্যাবস্ট্রাক্টের পরে কি কি পয়েন্ট দিতে হয়? অ্যাবস্ট্রাক্টের পরে কি পয়েন্ট দিতে হয়? না না, কি পয়েন্ট মানে অ্যাবস্ট্রাক্ট ওই যে তুমি অ্যাবস্ট্রাক্ট যা লেখার যা পর পেপারে পড়েছো কিওয়ার্ডস কি বলছেন নোটস? আপনি হয়তো, কিওয়ার্ডস। কিওয়ার্ডস আচ্ছা কিওয়ার্ডস তোমার ইন্ট্রোডাকশন, তোমার টপিক। আচ্ছা দেখো তোমার টপিক, তুমি কি উদ্দেশ্যে পেপারটা লিখছো, কোন মেথড তুমি ফলো করেছো, এবং একটা ডিসকাশন। আচ্ছা। আচ্ছা বাকিরা রেসপন্স করো তো, আগের যে দুটো ক্লাস হয়েছে কি বুঝতে পেরেছো, কতদূর তোমরা এগিয়েছো, রেসপন্স করো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, আমার বিষয় হচ্ছে বাংলা। আমি একটা টপিক সিলেক্ট করেছি। সেটা হুম হচ্ছে আমাদের জীবনানন্দ দাশের ওপরে কবিতা ছাড়া ওনার উপন্যাস নিয়ে বা গল্প নিয়ে কাজ খুব কম হয়ে থাকে। হুম আপনি যেটা বলেছেন গুগল স্কলার খুঁজে মাত্র উপন্যাসের উপর দুটো টপিকের উপরে পেয়েছি, সেটাও বাংলাদেশের, আমাদের এখানে নয়। তো ওকে। সেখান থেকে আমি দুটো উপন্যাস থেকে পড়ার পরে আমরা স্বাভাবিকত জীবনানন্দ দাশ পড়লে তার কবি চেতনা বা কবি হিসেবে তিনি কেমন, প্রকৃতি চেতনা, এই জিনিসগুলো দেখে থাকি। তো ওনার ওই উপন্যাস দুটোর মধ্যে থেকে আমার বেকারত্ব বোধ যেটা, তার যে সমস্যা আমাদের জীবনে বা শিল্পীর ক্ষেত্রে বেকারত্ব এলে কেমন ভাবে সেটা এফেক্ট ফেলে আমাদের নর্মাল জীবনে, সেটার উপরে কাজ করতে চাই, মানে লিখতে চাইছিলাম। তো এটা কি করা যাবে? খুব সুন্দর। তার মানে তুমি টপিক নিয়ে ভেবেছো, তুমি যথেষ্ট হ্যাঁ গভীরে স্যার। গেছো টপিকের, এবং তুমি সার্চ করেছো, সেটা নিয়ে পড়াশোনা করেছো। তো হ্যাঁ এইরকম স্যার। হতে হওয়া দরকার একজন রিসার্চ পেপার লিখতে গেলে। হ্যাঁ স্যার, আমি ভাবছি ভেরি মাচ নামটা যদি মানে ইন্টারেস্টিং, টপিক, প্রচুর আইডিয়া। স্যার একদম টপিকটা লিখতে পারো। যদি না, জীবনানন্দর কারুবাসনা জীবন প্রণালীতে বেকারত্ব, এরকম কিছু অবশ্যই একটা খুব ভালো লেখা হবে, হলো। খুব ভালো লেখা হবে। ঠিক আছে তুমি স্যার। এই রিলেটেড যতটা পড়াশোনা করেছো আরেকটু দেখো এই রিলেটেড আরো কিছু পাও কিনা। তো এবার তুমি আচ্ছা তোমার স্যার, টপিক ঠিক। ফাইনাল করে লেখা স্টার্ট করে দাও। ইউ আর আচ্ছা স্যার, ইউ আর ইন ঠিক দ্য আছে। রাইট ট্র্যাক। ঠিক খুব আছে। ভালোভাবে পিক করেছো টপিক। ঠিক আছে, থ্যাংক ভেরি ইউ গুড। স্যার। বাকিরা, থ্যাংক ইউ স্যার। ওকে তুমি লেখা স্টার্ট করে দাও। স্যার আমি একটা টপিক সিলেক্ট করেছি। বাকিরা। হুম উম, হুম। ওই শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে, হচ্ছে শ্রীমদ্ ভগবদ হ্যাঁ হ্যাঁ গীতার আচ্ছা আচ্ছা, একাদশ তুমি বলছিলে অধ্যায়। আগে আগে ক্লাস, তুমি বলছিলে কি স্যার কি আগে বল, এটা নিয়ে আগে ক্লাসে? হ্যাঁ স্যার বলেছিলাম, হ্যাঁ। সংস্কৃত তো? হ্যাঁ সংস্কৃত। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, এতে ওই শ্রীমদ্ ভগবদ গীতা যে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, এই যোগের যে অদ্ভুত রসের প্রাসঙ্গিকতা রয়েছে, ওই অদ্ভুত রস নিয়ে আমি আলোচনা করব এই এই বিশ্বরূপ দর্শন যোগের প্রেক্ষিতে। হুম। তুমি এই ব্যাপারে কিছু সার্চ করেছো? স্যার আমি এই বিষয়ে ওই অদ্ভুত রসটা নিয়ে, যে কোথায় কোথায় অদ্ভুত রস হয় সেটা নিয়ে আমি নাট্যশাস্ত্রটা একটু পড়েছি, ভরতের হুম নাট্যশাস্ত্র, এই জায়গাটা হুম। পড়েছি। আর শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আমি মানে দুটো আর্টিকেল পড়েছি। গুড। তাহলে তুমি আরো লেখা পড়তে এবার হবে, আর স্টার্ট করে একটু দাও। সার্চ করতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো তুমি তোমার তাহলে তোমার টাইটেল ফাইনাল ফাইনাল তো? হ্যাঁ স্যার ওইটাই ফাইনাল, যে শ্রীমদ্ ফাইনাল। ভগবদ গীতায় বিশ্বরূপ দর্শন যোগে অদ্ভুত রস ও পর্যালোচনা। ওকে। এই রিলেটেড আরো যদি তোমার কাছে মনে হয় যে আরো কিছু পড়াশোনা করবে, স্টার্ট করো। আর যা যা পড়েছো সেগুলো কিন্তু হারিয়ে ফেলবে না, সেই মেটেরিয়ালস গুলো, ঠিক আছে? প্রত্যেকেই, যারা যারা যে যে মেটেরিয়ালস গুলো পড়ছো সেই মেটেরিয়ালস গুলো কিন্তু হারাবে না, দরকার হলে প্রিন্ট করে নেবে, পিডিএফ ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করবে। থিসিস যদি মনে হয় যে কোনো কিছু প্রয়োজন, সেই পার্টিকুলার পেজগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে পড়াশোনা করবে, আরো বেটার হবে তোমাদের জন্য। এটা প্রত্যেককে বলছি। গুগল স্কলারে গিয়ে যদি কোনো কিছু তোমরা পাও রিলেটেড, সেগুলো দরকার হলে তোমরা প্রিন্ট করে নাও, 5 6 7টা করে পেজ থাকে ম্যাক্সিমাম। এবার বলো, হ্যাঁ বলো, তুমি বলো।
স্যার গুগল স্কলারে গিয়ে মানে ওখানে কি আমি এই টপিকটার বিষয়ে সার্চ করলেই পাবো? মানে আমি সার্চ করছিলাম ঠিকঠাক হ্যাঁ, খুঁজে খুঁজে পাচ্ছি না হ্যাঁ, আর কি। এরকম হতে পারে যে অনেক সময় হয় যে পুরো তুমি তোমার টাইটেলটা লিখলে তো যেগুলো হয়তো পুরোপুরি না হলেও ধরো ইম্পর্টেন্ট যে টার্মগুলো আছে সেইগুলো রিলেটেড তুমি যদি গিয়ে ওখানে তুমি টাইপ করো তাহলে সেইগুলো রিলেটেডও তুমি কিছু পাবে। অনেক সময় পুরো টপিকটা সম্পর্কে আসে না সবকিছু, একটু ডিফারেন্ট ডিফারেন্ট আসে। তো স্যার সেই আমি ক্ষেত্রে শ্রীমদ্ তুমি, ভগবত গীতাই লিখে সার্চ করছিলাম, কিন্তু হ্যাঁ, আমার তারপরে লেখাটা তুমি ওখানে পাবে। প্রপার। হতে পারে বাংলাতে নেই বা এরকম কিছু। তোমার তোমার তুমি এখানে তোমার টপিক থেকে, টাইটেল থেকে কি ওয়ার্ড যেগুলো আছে সেই কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করে সেইগুলো শুধু সার্চ করে একবার দেখো কি আসছে। মানে তোমার টপিকে রিলেটেডও হলেও হবে, একই রকম হুবহু কিন্তু পাবে না তুমি। ওই টপিক রিলেটেড আরো কিছু টার্ম বা ওই রিলেটেড আরো কিছু পেপার তোমার কাজে লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে? দেখবো তাহলে সার্চ ডিরেক্ট করে। হ্যাঁ পাবে না, কিন্তু রিলেটেড পাবে। ওই রিলেটেড গুলো তোমার কাজের। 4-5টা মানে ম্যাক্সিমাম, 4-5টা পেপার মানে ম্যাক্সিমাম। এর থেকে বেশি পড়ার দরকার নেই একটা পেপার লিখতে গেলে এই মুহূর্তে ইনিশিয়াল স্টেজে। ওকে, ওকে, ইউ আচ্ছা। স্টার্ট ইউর ওয়ার্ক। ভেরি গুড। ওকে, নেক্সট বলো। হ্যাঁ নেক্সট। স্যার, আহ, হুম, আমি আগের দিনও কম বলেছিলাম তো টপিক সিলেকশন করেছি ওই হুম, তোমার সাবজেক্ট বলো। পার্টিসিপেশন এডুকেশন। এডুকেশন, ওকে। আমি বলেছিলাম আগের দিন পার্টিসিপেশন অফ দ্য অটিস্টিক হুম, স্টুডেন্ট হুম, ইন দ্য হুম। মেইন স্ট্রিম অফ দ্য মেইন স্ট্রিম স্কুল। তো সেটা পার্টিসিপেশন অফ দ্য অটিস্টিক স্টুডেন্ট মেইন স্ট্রিম স্কুল। মেইন স্ট্রিম স্কুলে অটিস্টিক স্টুডেন্টদের পার্টিসিপেশন, আচ্ছা, ওকে, গুড। হুম, তো এটা ইন্ট্রোডাকশনটাও লিখেছি, আমি সার্চও করেছি, কিন্তু এই মানে মানে এই রকম কিছু তেমন কিছু পেলাম না সার্চ করে। পাবে না মানে তুমি, হ্যাঁ এটাই আমি আগে বললাম, পাবে না। এই তুমি এটা তো তোমার নিজের আইডিয়া, ঠিক আছে? হ্যাঁ তোমাকে কি খুঁজতে হবে যে তুমি অটিস্টিকের উপর আর কি কি কাজ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ এবং তুমি হ্যাঁ চাইছো ওদেরকে মানে মেইন কাজ স্ট্রিম হয়েছে। করার, হ্যাঁ হ্যাঁ তাই তো? তো তুমি হ্যাঁ এই দুটো টার্মকে আলাদা আলাদা করে সার্চ করো, তুমি অনেক হ্যাঁ পেপার সেটা পাবে। পাচ্ছি, সেটা পাচ্ছি। হ্যাঁ, হুম, বলো বলো। তাহলে হ্যাঁ সমস্যাটা সেটা কোনখানটা পাচ্ছি। হচ্ছে? তুমি বলছো যে মানে পুরোটা পাচ্ছ না, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেরকম পুরোটা তো পাচ্ছি না, আর হচ্ছে এটা হবে না। আহ, লেখা শুরু করেছি, মানে আপনি যেরকম বলেছিলেন যে দুটো আলাদা ডেফিনিশন দিয়ে যেভাবে এগোতে হুম, ইন্ট্রোডাকশনটা করেছি, কিন্তু এই যে মেইন জায়গাটায় এসে আম, আম, বলো কি বলে কোনখানটা, কোনখানটা সমস্যা হচ্ছে, মেন জায়গা কোনখানটা? মানে সমস্যাটা তো সবাই জানে যে কি প্রবলেম হচ্ছে আমাদের টিচারদের মানে মানে পর্যাপ্ত শিক্ষা নেই, কিংবা যে ট্রেনিং নেই, ইয়েস। হ্যাঁ, হুম, তারপরে ইনসাফিসিয়েন্ট ফ্লেক্সিবিলিটির অভাব আছে লার্নিং এর। তারপরে ফ্লেক্সিবিলিটি অভাব। হ্যাঁ, হুম, তারপরে কি বলে, ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছুরই তো প্রচুর প্রবলেম রয়েছে, মানে সেইগুলোই আলাদা আলাদা করে লিখবো আমাদের তো মানে অ্যাটিটিউড, আমাদের 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 attitude, আমাদের অ্যাটিটিউড এমনকি টুয়ার্ডস প্যারেন্টস, অটিস্টিক, হ্যাঁ প্যারেন্টসরাও মানে প্যারেন্টাল অ্যাটিটিউড, ইয়ে হয়ে থাকে তাদের সোসাইটি প্রতিটির আওতায় এসে গেল। হ্যাঁ। বলো এবার, বলো বলো বলো। অ্যাকচুয়ালি প্রথম দিনের ক্লাসটা না আমি করিনি, মানে যে ব্লু প্রিন্টটা আপনি বলেছিলেন মানে হুম, পরপর কিভাবে সাজাবো সেটার জন্য একটু বোধহয় প্রবলেম হচ্ছে, মানে উম, প্রথমে তো অ্যাবস্ট্রাক্ট দেব, তারপরে পাসওয়ার্ড, তারপরে ইন্ট্রোডাকশন, পাস, তারপরে না না, পাসওয়ার্ড তো কিছু, কিওয়ার্ড, কিওয়ার্ড, সরি কিওয়ার্ড, কিওয়ার্ড, তারপরে ইয়েস। ইন্ট্রোডাকশন, তারপরেই হুম, অবজেক্টিভ গুলো দেবো, তাই তো? হুম। অবজেক্টিভস হয়ে তোমার গেলে টপিকটা খুব ভালো হবে। হ্যাঁ তুমি তুমি একটুখানি তোমার কনফিডেন্স অভাব আছে, তুমি ভাবছো যে আমি আমি যেটা লিখতে চাইছি সেটা আমি হুবহু ওখানে গুগলে টাইপ করলে গুগল স্কলারে গেলে হুবহু ওই টপিক আসবে, এরকম কিন্তু হবে না। মানে ওই এরকম রিলেটেড একদমই আসবে, নেই, ঠিক মানে আছে? ওই হ্যাঁ, মানে এটা কাছাকাছি পসিবলই নেই, এটা কারোর পক্ষেই পসিবল হবে না। কিছু কিছু রেয়ারেস্ট অফ রেয়ার যদি সেম টপিক হয়ে যায় তবে তবে ওটা মিলবে, আদারওয়াইজ তুমি ওই রিলেটেড যে টার্মগুলো আছে
ওই হুম টার্ম রিলেটেড তুমি অজস্র পেপার পাচ্ছ, হুম ওই পেপার থেকে তুমি নিজের লেখা স্টার্ট করো। হ্যাঁ, আমি একটু কিন্তু সার্চ করে। এইখানে চার পাঁচটা কিন্তু অবজেক্টিভ ডিসকাশন হয়ে গেল। তুমি যে বলছে যে জিনিসগুলো বললে, হুম হুম। এগুলো তুমি অবজেক্টিভে অ্যাড করতে পারো এবং এটা রিলেটেড তুমি কি সাজেশন দিচ্ছ ফার্দার। আচ্ছা, অবজেক্টিভস হয়ে গেলে আমি এর থেকে কি সাজেশন আসছে ইয়েস, সেটা লিখবো, তুমি তাই তো? হ্যাঁ কন্টেন্টে তুমি লিখলে ব্যাপারগুলো সম্পর্কে ইন ডিটেল লিখে এবার তুমি কি সাজেশন করছো, তোমার রেজাল্ট কি হলো, আচ্ছা, ঠিক আছে, তুমি কি মানে সাজেস্ট করছো যে এটা মেইন স্ট্রিম আনতে গেলে হাইপোথিসিস কি অফ কি দ্য জিনিসের স্টাডিজ প্রয়োজন। নাকি? আম, এরপরে কি হাইপোথিসিস অফ দ্য স্টাডিজ এরকম কিছু দেবো নাকি না? হাইপোথিস তুমি যদি কোয়ান্টিটেটিভ করতে চাও তাহলে তুমি হাইপোথিস অ্যাড করবে, আদারওয়াইজ কোয়ালিটেটিভ করলে শুধু রিসার্চ কোশ্চেন অ্যাড করো, তখন শুধু অবজেক্টিভ অ্যাড করলেই হবে। তুমি কি কোনো সার্ভে করতে চাইছো, উম, কোনো ফিজিক্যাল মোডে গিয়ে কোনো স্কুল ফাইন্ড আউট করে, না কি তুমি থিমেটিক পেপার লিখতে চাইছো, সেটাও হচ্ছে মেথোলজির মধ্যে আসবে। অ্যাকচুয়ালি আমি তো নিজের স্কুলেই দেখি বেশ কিছু, সেটা একটা ইয়ে। আর আমি একটা আমার স্কুলের মানে আমার এরিয়াতে একটি আম, মানে এই ধরনের স্কুল আছে অটিস্টিক চাইল্ডদের। হুম, একবার ভেবেছি যে সেখানে একবার ভিজিট ভিজিট করব। করো। হুম হ্যাঁ। উম, হুম, খুব ভালো ব্যাপার হবে এটা যদি তুমি ভিজিট করো। তুমি যদি কিছু কোয়ান্টিটেটিভ ডেটা অ্যাড করো কিছু স্টুডেন্টের ওপর, তোমার স্কুলে কিরকম আছে, মানে কতজন স্টুডেন্ট এরকম আছে, বা এটা কি স্কুলে স্টাডিও হতে পারে। হ্যাঁ, তিন চারজন তো আছেই, মানে এটার উপর তুমি অটিস্টিক। কেস স্টাডিও করতে চাও, কিন্তু আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো, যেহেতু তুমি অ্যাজ এ বিগিনার তো পেপার হ্যাঁ। লেখাতে, হুম। তাহলে তুমি থিমেটিক পেপার করো, এরপর তুমি পরেরটা তুমি কেস স্টাডি করতে পারো বা পরেরটা তুমি কোয়ান্টিটেটিভ করতে পারো। এবার তুমি কোনটাতে কমফোর্টেবল এটা তুমি ডিসাইড করো। তোমার এই থিমের উপর অনেক কিছু লেখা যেতে পারে, কোয়ালিটেটিভ রিসার্চ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে এবং কেস স্টাডিজও হতে পারে, যে তিন চারটে স্টুডেন্ট তোমার স্কুলে আছে তাদের ইন ডেপথ একটা কেস স্টাডি হতে পারে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম। কোনটাতে আচ্ছা। কমফোর্টেবল সেটা ডিসাইড করো তুমি। এটা এটা ইট ইজ ইওর চয়েস। টপিক খুব ভালো লেখা হবে, কারণ এই রিলেটেড প্রচুর মেটেরিয়ালস আছে। হুম। হ্যাঁ, আমি ব্যাপারটা মোটামুটি আমি বুঝেছি, কিন্তু সাজাতে পারছি না। মানে সাজানোর জন্য তুমি তুমি এই ফার্স্ট ক্লাসটা কি অ্যাটেন্ড করেছিলে, না, যেখানে আমি ওই বলেছিলাম যে না গ্রুপগুলো না একটা ব্লুপ্রিন্ট হিসেবে। ব্লু প্রিন্ট যেটা দিয়েছিলেন সেই ক্লাসটা আমি প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। ও তো এটাই দেখো যে স্লাইডে যেটা দেওয়া আছে, যে তুমি কোয়ান্টিটেটিভে করবে নাকি কোয়ালিটেটিভে করবে। তুমি যদি হাইপোথিসিস দিতে চাও তাহলে তোমার স্টাডিটা অটোমেটিক্যালি কোয়ান্টিটেটিভ হবে, যদি তুমি রিসার্চ কোশ্চেন অ্যাড করতে চাও তাহলে তোমার স্টাডিটা কোয়ালিটেটিভ হবে। এইটা জানা আছে তো, হ্যাঁ। ঠিক আছে। তো এরপর তুমি ইন্ট্রোডাকশন লিখবে, ইন্ট্রোডাকশন, দেন রিভিউ অফ লিটারেচার, মানে হচ্ছে তুমি কোন কোন সোর্স থেকে পড়াশোনা করেছো সেগুলো তুমি দিলে, তারপর হ্যাঁ। তোমার আচ্ছা, পেপারটার অবজেক্ট এই, দুটো যে তিনটে চারটে হতে ওই পারে। রিভিউ করে যেটা আমি ইয়ে করছি, ওটা কি প্রত্যেকের নাম উল্লেখ করে করে একটা ছোট ছোট অল্প অবশ্যই। করে যে তার মূল হ্যাঁ হ্যাঁ বক্তব্য হ্যাঁ কি হ্যাঁ, আছে সেটা লিখবো, তাই ইয়েস তো? ইয়েস 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 ইয়েস, ওটাই রিভিউ। ওকে। তারপরে? আমি একটা পেপার দেখিয়েছিলাম, সেই ক্লাসটা কি অ্যাটেন্ড হ্যাঁ, করেছো? সেটা সেটা করেছিলাম, মানে কিন্তু মানে একবার দেখেছি তো, মানে অতটা আর কি ঠিক পরিষ্কার আছে, আমি মাথায়। আবার দেখাবো, কোনো অসুবিধা নেই, কোনো ওকে। অসুবিধা নেই, আমি পেপার দেখাবো। কিন্তু তোমরা যদি ইন্টারাক্ট করো তবেই আমি বুঝতে পারবো না, যেমন তুমি ইন্টারাক্ট করলে বাকিরা কিছু বললো যে তারা এই স্টেজে আছে, তবে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনটা কি লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে ইন্ট্রোডাকশন, রিভিউ অফ লিটারেচার, ঠিক আছে, দেন হুম। অবজেক্টিভস। দরকার হয় তুমি পেপার আমাকে পাঠাতেও পারো বা আমি ওই রিলেটেড পেপারও কিছু আমি সাজেস্ট করতে পারি, ওকে। যে হ্যাঁ, কিভাবে একটা এটা পেপার একটু লিখেছে। একটু সাজেস্ট করলে ভালো হয়। আমি তাহলে মানে ওটা একটু পড়তে ঠিক পারি। আছে, যেহেতু তুমি তোমার টপিক ডিসাইড ফাইনালাইজড করেছো মোটামুটি, তো হুম। তাহলে তাহলে সেই এবার সেই রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে যেতে পারে। একজন প্রশ্ন করছিল যে টপিকটা সিলেকশন তাদের ডিফিকাল্টিস হচ্ছে, তো সেইখানে গিয়ে এত কিছু একটা সাবজেক্টে এত কিছু মেটেরিয়ালস আছে, তো ইটস বিট ডিফিকাল্ট আউটসাইড থেকে টপিক ডিসাইড করা। কিন্তু এটা পসিবল, তাহলে তোমার ইনথুজিয়াজম তো, তাহলে তো তুমি তোমার ইন্টারেস্টটা থাকবে না। জাস্ট একটা লিখতে হয়, লিখে দিলে এক্সাম হলে যখন তুমি ইন্টারভিউ যাবে জিজ্ঞাসা করবে, তুমি এখান থেকে অ্যান্সার করতেই পারবে না। তো ওই জন্য আমি সবসময় ফার্স্ট প্রেফার করি যে তোমরা নিজেদের ইন্টারেস্ট এরিয়া থেকে কিছু পিক করো,
তোমরা সেখান থেকে আমাদেরকে বলো, তবেই আমরা সেখান থেকে তোমাদেরকে সাজেস্ট করতে পারবো যে এখান থেকে আর কি কি মেটেরিয়ালস অ্যাভেলেবেল। কারণ ইন্টারনেট এই যুগে যদি আমরা মেটেরিয়ালস কালেক্ট করতে মনে হয় যে আমাদের ডিফিকাল্টিস হচ্ছে এই 21st সেঞ্চুরিতে, তাহলে কিন্তু এটা একটা খুব ড্রব্যাক আমাদের প্রত্যেকের কাছে। কারণ এখন সমস্ত কিছু অ্যাভেলেবেল, আগে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল না। ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে সেখানে গিয়ে ভিজিট করতে হতো, বা কোনো কোনো এর পাশাপাশি কোনো ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে আমাদের পড়াশোনা করতে হতো। এখন তো সমস্ত কিছু অনলাইনে হয়ে গেছে ম্যাক্সিমামটাই। তো এখন যদি তোমরা ইনফরমেশন খুঁজে না পাও, এটা কিন্তু অনেক বড় ড্রব্যাক আমাদের সবার কাছে, শুধু তোমাদের কাছে না। স্যার আমি আচ্ছা, আর হ্যাঁ, একটা টপিক চুজ করেছি, সেটা বলবো কি? বলো। স্যার, হুম, ঋষি অরবিন্দর শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিভাবে প্রভাব ফেলেছে, মানে আর একটা টপিক যেটা আমি চুজ করেছি। সেটা এখনো শুরু ওকে, করিনি, একটু পড়াশুনো করেছি, মানে ওটাও দেখছিলাম প্রথম দিকে, কিন্তু পরে মনে হলো যেহেতু এটার বিষয়ে আমার প্রথম থেকে অনেক বেশি ইন্টারেস্ট, সেই জন্য আমি এটাই লেখা শুরু করেছি, অটিস্টিক চাইল্ডদের উপরে। ঠিক আছে। এটাও তোমার পেপার হয়ে যাবে এটার উপর, ঋষি অরবিন্দের উপর যেটা বললে। এটা তো কমপ্লিটলি থিমেটিক পেপার হবে, কোয়ালিটেটিভ। হ্যাঁ, হ্যাঁ। অটিজমের উপর যেটা বললে, এটাতে তোমার অনেক অপশন আছে, এবার তুমি ডিসাইড করো কোনটাতে তুমি কমফোর্টেবল। তুমি না, আমি কোয়ালিটেটিভ থিমেটিক করে, ওটাই আগে করতে চাই, মানে ওটাই আমি তাই করো, করো করো, হ্যাঁ। কোয়ালিটেটিভই করো। পরবর্তীকালে যদি মনে হয় যে তোমার 2-3টে পেপার লেখা হওয়ার পর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে তুমি কেস স্টাডিজ করতে পারবে, তোমার এটা আরো ভালো হবে পরবর্তীকালে। ঠিক আছে, তুমি কোয়ালিটেটিভই স্টার্ট করো। ওই রিলেটেড আরো যদি ইনফরমেশন কিছু হয় অ্যাভেলেবেল, কিন্তু আমার সবসময় মাইন্ডে থাকে না, তো আমাকে যদি নক না করো তাহলে আমি ভুলে যাব। ঠিক আছে, আমি আপনাকে টপিকটা আপনার কি সিলেক্ট, নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো যে টপিকস এর উপর কিছু তোমার পাঠাতে। টপিকটা লিখে দেবে তোমার, তুমি কি কি পড়েছো সেটাও আমাকে মেনশন করবে, তবে আমি ফার্দার সাজেস্ট করবো কোন কোনগুলো জিনিসগুলো পড়লে আরো তোমার সুবিধা হবে, রিলেটেড, তোমার টপিক রিলেটেড। আচ্ছা, ওকে, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। ওকে, ভেরি গুড, ওকে। নেক্সট বলো, আর কার কোথাও সমস্যা আছে? স্যার আমি টপিক দেখেছি। বলো, তোমার সাবজেক্ট বলো। স্যার আমার সাবজেক্ট এডুকেশন। এডুকেশন, ওকে, বলো তোমার টপিক বলো। আমি টপিকটা দেখেছি, ওপেন এডুকেশনাল রিসোর্স অ্যাজ এ স্ট্র্যাটেজি টু কাউন্টার এডুকেশনাল মিস ইনফরমেশন। কতগুলো ওয়ার্ড হচ্ছে টোটাল, কাউন্ট করেছো? স্যার আমি তখন লেখা শুরু কতগুলো word? করিনি। আচ্ছা, এটাকে আরেকটুখানি তুমি কমপ্রেসড করতে হবে। আমার মনে হচ্ছে তোমার এটা 15টা 16টা ওভার হয়ে যাচ্ছে না? না না, মানে আপনি 15 শুধু ওই 16। হুম, রিসার্চ প্রবলেমটার আর্টিকেলের যে টাইটেলটা সেটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, টাইটেলটা কথা বলছি। হ্যাঁ, কতগুলো ওয়ার্ডের মধ্যে কাউন্ট করে 10টা। একটু বলো আমাকে। ওপেন 10টা, আচ্ছা, এডুকেশনাল তাহলে তো ঠিক আছে। কিওয়ার্ড আছে, ওপেন এডুকেশনাল রিসোর্স আর হুম, কাউন্টার এডুকেশনাল মিস ইনফরমেশন। ঠিক আছে, মানে আরো আমি দুটো কিওয়ার্ড ওপেন এডুকেশনাল রিসোর্স আর হচ্ছে ইনফোডেমিক্স, এই দুটোর উপরে একটা মার্চ করে একটা টপিক চাইছি, কিন্তু দুটো আচ্ছা, ঠিকঠাক আর মানে আমি সেকেন্ডটার কি পাইনি। নাম বললে, আরেকবার বলো। ইনফোডেমিক্স সেকেন্ডটার কি মানে নাম যে বললে? ইনফোডেমিক্স বলো। হুম হুম, মানে মিস ইনফরমেশন, মানে অতিরিক্ত যেহেতু এখন ইন্টারনেটের যুগ, তো অতিরিক্ত ইনফরমেশনের জন্য আমরা যে মিসগাইড হই বা ভুল তথ্য খুঁজে পাই, সেটা আমরা ওপেন এডুকেশনাল রিসোর্সের মাধ্যমে কিভাবে সঠিক পথে শিক্ষাদানটা মানে শিক্ষাটা গ্রহণ করতে পারবো, বা ভেরি গুড শিক্ষার্থীরা কি কি সিলেকশন। চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এইটা আমি আর কি চাইছি, কিন্তু আমি টাইটেলটা ঠিকঠাক সাজাতে পারছি না। ঠিক আছে, ওকে, তো ইউ আর ইন দ্য রাইট ডিরেকশন। ওকে, তারপর বলো। হ্যাঁ তুমি স্যার, টাইটেল, এবার তুমি আমি এই রিলেটেড কি পড়াশোনা করেছো? এই রিলেটেড আমি অনেকগুলো পেপার পড়েছি, শোধগঙ্গাতেও পড়েছি, গুগল স্কলার থেকেও পড়েছি। এবার বেশিরভাগ ছিল গুগল স্কলারে, যেগুলো পেয়েছি সব মিক্সড মেথড, আর হচ্ছে মানে পুরোপুরি এই টপিক রিলেটেড পাইনি, আমি এই দুটোকে আমি নিজে মার্জ করেছি। আর হ্যাঁ হ্যাঁ, হচ্ছে লিটারেচার রিভিউ অনেকগুলো করেছি, তো সেখানে মিক্সড মেথড ছিল, আর না হলে হচ্ছে কোয়ান্টিটেটিভ ছিল, কোয়ালিটেটিভ খুব একটা ছিল না। আর কোয়ালিটেটিভ আমি একটা পেয়েছি, সেখানে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেগুলো আর কি মানে ইন্ডিয়াতে কি কি ওপেন এডুকেশনাল রিসোর্স আছে আর সেগুলি কিভাবে ইউজ করা হয় বা তার ইম্প্যাক্ট কিভাবে পড়ছে, এইগুলো রিলেটেড একটা টপিক পেয়েছি, কিন্তু এই দুটোকে মার্জ করে আমি কিছু পাইনি স্যার।
ওকে, তাহলে তুমি একটা কাজ করো, ওপেন এডুকেশনাল রিসোর্স বললে একটা তোমার টার্ম তো, ভেরিয়েবল একটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা রিলেটেড কয়েকটা পেপার তুমি ফাইন্ড আউট করো এটা রিলেটেড। আর একটা এটা যেটা রিলেটেড বললি, অনেকগুলো পেয়েছি স্যার। আচ্ছা এটা রিলেটেড অনেক পেপার পাবে কারণ এটার উপর অনেক কাজ আছে। তো হ্যাঁ বেশি দরকার নাই, তুমি চাইছো কোয়ালিটেটিভ একটা থিমেটিক লিখতে, তো তো হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি হ্যাঁ তোমার মতো করে লিখতে পারো, তুমি কোয়ালিটেটিভ করো না, কোনো অসুবিধা নেই, তুমি হ্যাঁ হ্যাঁ পেয়েছো হ্যাঁ কোয়ান্টিটেটিভ, কোয়ালিটি। ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ। তুমি তোমার মতো করে ওটাকেই লিখবে যে তুমি একটা থিমেটিক অ্যানালিসিস করতে চাইছো, হুম হুম হুম। সেটা তো পরে আসছে, তুমি কোয়ালিটেটিভই করো। তো হ্যাঁ তোমার যেহেতু কোয়ালিটি। কাছাকাছি আছে টপিক, আর একটা যে টার্ম আছে সেটা রিলেটেড আরো 3-4টে পেপার তুমি ফাইন্ড আউট করো ওই হ্যাঁ টার্মটা হ্যাঁ রিলেটেড, হ্যাঁ। ঠিক আছে? এবং সেটা স্যার এবার create এই তোমার কাজে। টার্মটা রিলেটেড আমি খুঁজেছি, কিন্তু এডুকেশনের উপর খুব একটা পাচ্ছি না, অন্যান্য সাবজেক্টে হয়ে যাচ্ছে, আর সেগুলো মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ এই টাইপের, মানে আমি কোয়ালিটেটিভ খুব একটা পাচ্ছি না। বুঝেছি। না পেলেও কোনো অসুবিধা নেই, তুমি আহ, একটা কাজ করো, তুমি হুম। কিছু জার্নালসে যাও, জার্নালস কিছু সার্চ সার্চ করো যে এই রিলেটেড কিছু আছে কিনা। তুমি গুগল জার্নালটা স্কলারে কিভাবে গিয়ে সার্চ করবো? জার্নাল, অবশ্য তুমি এখানে অ্যাক্সেস পাবে না, টপিকটার নাম বলো, এখানে তোমার অ্যাক্সেস হবে না। আবার বলবো স্যার? হুম, বলো। ওপেন এডুকেশনাল রিসোর্স অ্যাজ এ স্ট্র্যাটেজি টু কাউন্টার এডুকেশনাল মিস ইনফরমেশন। আচ্ছা প্রত্যেকে দেখো কিভাবে গুগল স্কলারে গিয়ে তোমরা টপিক সার্চ করবে। প্রত্যেকেটা দেখতে পাচ্ছ গুগল স্কলার? যারা এখনো অব্দি স্টার্ট আচ্ছা। করোনি গুগল স্কলার, সবাই রেসপন্স করো, বাকিরা হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। গুগলে গিয়ে, হ্যাঁ গুগলে গিয়ে গুগল স্কলার টাইপ করবে, দেন গুগল স্কলারে আসবে, এখানে তুমি যে রিলেটেড লিখতে চাইছো সেই রিলেটেড কয়েকটা টার্ম ব্যবহার করবে, যেমন তুমি বলো ওপেন ওপেন এডুকেশনাল রিসোর্স অ্যাজ এ স্ট্র্যাটেজি টু। না এত কিছু হবে না, ওই রিলেটেড তুমি পাবে না। এইবার দেখো, এবার তুমি তো এই প্রসেসটা করেছো আশা করছি, হ্যাঁ 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 করেছি। ঠিক আছে? এবার ওপেন ওপেন এডুকেশন রিসোর্স রিলেটেড তোমরা বা তোমাদের প্রত্যেকে যে রিলেটেড আছে সেই রিলেটেড তোমরা এখানে টপিক পাবে, পিডিএফও আছে। যেটা মনে হবে যে তোমাদের কাছে এই এতগুলো, এবং এখানে আরো অপশন আছে যে সেকেন্ড পেজেও আরো 8-10টা করে থাকবে। তো তোমাদের প্রত্যেককে বলছি শুনে নাও ভালো করে, যে এখানের মধ্যে তোমাদের টপিক রিলেটেড যেটা মনে হবে যে রেলিভেন্ট, যেটা কাজের, সেইটার পিডিএফ বার করে নেবে এখান থেকে। আসছি তোমারটাতে, পিডিএফটা তোমরা প্রিন্ট করে নেবে যেগুলো কাজের, এরকম 4-5টা রিলেটেড তোমরা পিডিএফ দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ? ওপেন এডুকেশন রিসোর্সেস অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা তোমার রিলেটেড টপিক হ্যাঁ ইয়ারলি, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো হ্যাঁ এখান থেকেও তুমি অনেক ইনফরমেশন অ্যাড করতে পারো, এবং লাস্টে তুমি কি করবে, ওদের একটা সাইট করে দেবে, ওদের রাইটারকে হ্যাঁ হ্যাঁ রেফারেন্সে দিয়ে দেবে এনাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ফরেন, ফ্রান্স, প্যারিস। তো আমি অ্যাকচুয়ালি আমি তো ফরেন থেকে সার্চ করেছি, না 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 না, আমারটা আমি গুগল স্কলারে গিয়েছি, ইনি হচ্ছেন, দেখো লেখাটা হচ্ছে ইস্যু স্পেশাল ওপেন রিসোর্সেস, দের ইজ আ স্কেল অ্যান্ড স্কোপ অফ ওপেন এডুকেশন রিসোর্স। তো এই রিলেটেড তোমাদের টপিক এখানে সার্চ করলে সেই রিলেটেড আসবে, তোমরা যেগুলো রেলিভেন্ট সেগুলো প্রিন্ট করবে। আচ্ছা তোমার তোমার সেকেন্ডটা বলো তো, সেকেন্ডটা বলো, সেকেন্ড ভেরিয়েবলটা ইনফোডেমিক্স। বলো। ইনফোডেমিক্স। ইন, এটা বললো, এটাই তো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই রিলেটেড সেভাবে কিছু খুঁজে পাওনি, এটাই বলছিলে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, তুমি ইনফোডেমিক ওয়ার্ডটাকে অন্য কিছু ওয়ার্ড করো, মিস ইনফরমেশন।
আরো রিফাইন্ড কিছু করো যদি মিশে অন্য কিছু না পাও, বা ইনফরমেশন যে এত স্ক্যাটার চারদিকে আছে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে। এটা সিনোনিম কিছু একটা বার করো, ইফেক্টিভ কিছু একটা সিনোনিম যে যে রিলেটেড তুমি দেখবে যে এখানে পাচ্ছ। ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি একটু করো, হুম হুম করে টেন্টেটিভ তোমার যে টাইটেল হচ্ছে সেইটা তুমি সেন্ড করতে পারো আমাকে, হুম। এবং কি কি কতদূর কি হয়েছে সেটা আমাকে জানাও। তারপরে আমার যদি মনে হয় যে আরো কিছু তোমাকে সাজেস্ট করার আছে আমি সাজেস্ট করে দেবো, আদারওয়াইজ তুমি স্টার্ট করে দাও তোমার লেখা। আচ্ছা স্যার। দুটো ভেরিয়েবল তোমার ক্লিয়ার তো? একটা মিস ইনফরমেশনের উপরে কথা বলছো, একটা ওপেন রিসোর্সের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, এবার এই দুটোকে আমি মার্চ করতে চাইছি মার্চ কিন্তু করতে সেটা চাইছো, ঠিকঠাক পারছি না। করে একটা বেটার টপিক বানাতে চাইছো এবং সেই রিলেটেড তুমি লিখতে হ্যাঁ চাইছো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে নক করো, তোমার টপিকটা সম্পর্কে ডিটেল একটু বলে দিও আমাকে। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তুমি তুমি এটার উপরে পেপার লেখো। ঠিক আছে স্যার। ওকে। কয়েকটা পেপার পেয়েছি স্যার এটার উপর, হুম। কোয়ালিটেটিভ, তারপর থিমেটিক অ্যানালাইসিস। যেমন একটা ছিল পেডাগোজিক্যাল ইউজ অফ ওপেন এডুকেশনাল রিসোর্স অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন কারিকুলাম ডেমোক্রেটাইজেশন। ওকে, হুম, এই টাইপের কয়েকটা পেয়েছি স্যার। তার মানে তোমার এরিয়াটা হচ্ছে ওপেন রিসোর্স, একটা ভালো ভালো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এরিয়া। তুমি এটার উপরে কাজ করো। আচ্ছা স্যার। এটার উপরে একটা পেপার তুমি লেখো এটার উপর, ভালো হবে, কারণ এটা একদম রেলিভেন্ট এই টাইমে। ইনফরমেশন মিস ইনফরমেশন, ভালো হবে হ্যাঁ লেখা। স্যার। গুড। স্যার, আর ওকে। কিছু ইনফরমেশন মানে আমি ওপেন এডুকেশনাল রিসোর্স সম্পর্কে যদি পড়তে চাই, মানে আরো এই ভেরিয়েবল রিলেটেড কিছু তথ্য যদি আমি আরো পড়তে চাই, তাহলে কোথা থেকে ঠিক পড়বো? আছে, মানে রিসার্চ তুমি রিলেটেড না, আমি ওপেন আচ্ছা। এডুকেশনাল রিসোর্সের যদি অপারেশনাল ডেফিনেশন দিতে চাই, তার জন্য আমাকে তো হুম। প্রচুর পড়তে হবে, সেটা আমি কোথা থেকে পড়বো? আরে না না, অতও পড়াশোনা করতে হবে না, এত সিরিয়াস হতে হবে না। ওপেন এডুকেশন রিসোর্সটাই তোমার ওপেন এডুকেশন সব থেকে বড় ওপেন এডুকেশন রিসোর্স কোনটা? কোন ইউনিভার্সিটি সব থেকে বেশি ওদের পিডিএফ পেয়ে যাবে? ইগনু। কোন স্যার ইউনিভার্সিটি? ইগনু। 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 ইয়েস, ইয়েস, সব থেকে বড় এক্সাম্পল ইগনু। আরো আছে বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি। তো তুমি হুম। এগুলোতে জাস্ট একটা কয়েকটা example দিলাম, এছাড়া ওপেন এডুকেশন রিসোর্সের মধ্যে তো গুগল স্কলারও আসবে, হ্যাঁ স্যার। আরো অনেক আসবে, সেগুলো শোধ তুমি লিস্ট ডাউন গঙ্গা। করো। ইয়েস, রিসার্চকে হুম। অনেক কিছু ইনফরমেশন আসবে। তো এইগুলো সম্পর্কে তুমি তোমার পেপারে অ্যাড করো, কন্টেন্টে এগুলো অ্যাড হবে, যে কোনগুলো তোমার ওপেন এডুকেশন রিসোর্স। ঠিক আছে, এটা একটা ইন্ডিয়ান ভেরিয়েবলের ওপেন মধ্যে তোমার কাজ। এডুকেশনাল রিসোর্স, তাই তো স্যার? হ্যাঁ, তুমি যদি ইন্ডিয়ানের উপর করতে চাইছো তো ওভারঅল করতে চাইছো না, তুমি যদি একটা স্পেসিফিক হুম। আমাদের ইন্ডিয়ার উপর করতে চাও, তাহলে তুমি এটা একটা তোমার একটা হাব তোমার লেখা রেডি হয়ে গেল। 2000 স্যার, ওর এই মধ্যে সেম এই 1000 যে ওয়ার্ড এটার এটার, উপরই হবে। স্যার সেম হুম। এই টপিকটার উপর মানে এই ইন্ডিয়ান ওপেন এডুকেশনাল রিসোর্স এইগুলোর উপর একটা রয়েছে স্যার, থাকুক না, মানে কিছু এই অসুবিধা নেই, পুরোপুরি। তুমি নতুন কিছু করো। তুমি তো এখন করছো, আচ্ছা 2026-এ লিখবে তুমি পেপারটা। স্যার, ওটা তো দু হতেই পারে হাজার তুমি পঁচিশে রয়েছে। কিছু, কোনো সমস্যা নেই, তুমি নতুন কিছু অ্যাড করবে সেখানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক কপি পেস্ট আছে। যেন না হয়, তুমি নতুন কিছু অ্যাড করছো পেপারে, হতেই পারে সে 2025 লিখেছে, 6 মাসের মধ্যে অনেক কিছু হুম। ডিফারেন্ট হতেই পারে। কিন্তু একটা জিনিস চেষ্টা করবে, তুমি নতুন কি দিচ্ছ, পুরো নতুন হতে আচ্ছা হবে এরকম কিছু না, কিন্তু ইম্পর্টেন্ট কিছু, বা তুমি যেগুলোতে আগের রিসার্চার যে পেপার লিখেছে সে হ্যাঁ অতটা সেভাবে ফোকাস করেনি, কিন্তু তুমি ওই জিনিসটা ফোকাস করো, সেটাও তুমি মেনশন করবে যে তুমি নতুন কি করেছো তোমার পেপারে। স্যার, এই আরো জন্য একটা, আমি এটা ভেবেছি যে মিস ইনফরমেশনটা, সবাই ওই যে হ্যাঁ, ওপেন এডুকেশনাল রিসোর্স, কারিকুলাম ডেমোক্রেটাইজেশন, ইকুইটি এইগুলোর উপর কাজ হয়েছে, কিন্তু মিস ইনফরমেশনটার উপর কোনো কাজ হয়নি। তাহলে তো তোমার কাছে একটা ভালো একটা অপশন, মিস ইনফরমেশনের উপর তুমি কাজ করো, আচ্ছা স্যার। এই রিলেটেড টার্ম স্যার, করো। আমাকে একটু টাইটেলটা আমি ঠিকঠাক করতে পারছি না। ঠিক আছে, তুমি টেন্টেটিভ একটা আমাকে পাঠাও, পরে এটা ডিসকাস করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ। ওকে, নেক্সট, নেক্সট বলো, বাকিরা বলো। ইংলিশ থেকে কিছু আসো না হ্যাঁ স্যার, কেউ শোনা আগের যায়? দিন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, আমি ইংলিশ লিটারেচার থেকে। বলো। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে লিটারি থিওরির ডিফারেন্ট এরিয়াতে আমার ইন্টারেস্ট আছে। ফর এক্সাম্পল পোস্ট স্ট্রাকচারিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম। তো আমি বুঝতে পারছি না যে এই তিনটে এরিয়াকে আমি ইন্টারকানেক্ট করে একটা
টাইটেল করতে পারি, অবশ্যই করতে টপিক পারো, করতে পারি? অবশ্যই করতে পারো। তুমি প্রথমে তিনটের উপর, আমরা তো লিটারেরি ক্রিটিসিজমের থিওরিতে পড়েছি অল্প বিস্তর, তুমিও পড়েছো। হুম। তো তুমি চেষ্টা করো এই তিনটে আলাদা আলাদা টার্মের উপর দেখো। পোস্ট কলোনিয়ালিজমের উপর, ঠিক আছে, আরেকটা কি বললে, ফেমিনিজমের উপর, আর আরেকটা পোস্ট পোস্ট স্ট্রাকচারালিজম, কলোনিয়ালিজম, পোস্ট একটা কলোনিয়ালিজম, একটা ফেমিনিজম আর একটা স্ট্রাকচারালিজম বললে কি, পোস্ট স্ট্রাকচারালিজম। পোস্ট স্ট্রাকচারালিজম। ওকে, তুমি এই তিনটে টার্মকে গুগলে গিয়ে, ওটা রিলেটেড তো লিটারেচার অজস্র পেপার পাবে। তো তুমি তোমার স্পেসিফিক কয়েকটা খুব ভালো পেপার মনে হচ্ছে যে প্রপার ভালোভাবে লিখেছে, সেই রিলেটেড তুমি 3-4টা করে পেপার পড়ো, পড়ে এই তিনটেকে তুমি অ্যাড করে তোমার মতো করে পেপার লিখে নাও। হ্যাঁ স্যার, বলছি যে আমি একটা মানে যেটা টাইটেল comparative study সিলেক্ট হতে পারে, করেছি, আমার মতো হুম, করে একটা টাইটেল বলো, সিলেক্ট করেছি, আপনাকে বলছি ঠিক আছে কিনা একটু হুম, দেখবেন। পোস্ট স্ট্রাকচারালিজম intersect হুম, with feminism হুম, হুম। and post-colonialism. তুমি পোস্ট স্ট্রাকচার, আরেকবার বলো, পোস্ট স্ট্রাকচারালিজমকে ইন্টারসেক্ট করছো Intersect ফেমিনিজম। with ওকে, feminism হ্যাঁ, and post-colonialism. হবে, হবে, হবে। আরেকটু আরেকটু রিফাইনমেন্ট করার চেষ্টা করো, আরেকটু রিফাইনমেন্ট করার চেষ্টা করো। তুমি যে পেপার সার্চ করবে না, ওখানে দেখবে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম দেওয়া আছে, ঠিক আছে। আর যদি রিফাইনমেন্ট করা পসিবল হয়, চেষ্টা করো, আদারওয়াইজ এটাতেও তুমি লিখতে পারো। ওকে স্যার, আর একটা তোমার মানে অবজেক্টিভ, দুটো তোমার উদ্দেশ্য, colonialism-এর উপর আর এক, হ্যাঁ বলেন স্যার। তোমার অবজেক্টিভটা কি একটু বলো, এই পেপারটা যে তুমি লিখতে তোমার উদ্দেশ্যটা কি, কেন তুমি লিখবে? মানে পোস্ট স্ট্রাকচারালিজমের সঙ্গে এই অন্যান্য যে ডিফারেন্ট থিওরিগুলো আছে হুম, এগুলোর মানে ইন্টার কানেকশনটা দেখাতে যাচ্ছি। গুড, ইউ ক্যান, ইউ ক্যান গো অ্যাহেড, স্টার্ট রাইটিং, অর স্টার্ট রিডিং ফার্স্ট, সরি, স্টার্ট রিডিং ফার্স্ট, রাইটিং, ভালো পেপার হবে এটা। ওকে আর স্যার, একটা কি, বলছি টাইটেলটা কি ঠিক আছে? তুমি টাইটেলটা আমাকে লিখে পাঠাবে একটুখানি, ঠিক আছে? ওকে যদি স্যার। কোনো রকম মডিফিকেশন মনে হয় সেটা সাজেস্ট করতে হবে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। বাকিরা, বাকিরা বলো। স্যার, হুম, স্যার আমি একটা টপিক নির্বাচন করেছি, সেটা হচ্ছে স্যার, হুম, স্পিরিচুয়ালিটি উইথাউট হ্যাঁ স্যার, স্যার ইনস্টিটিউশনাল গুড ইভিনিং রিলিজিয়ন। স্যার। হ্যালো। গুড ইভিনিং। একজন একটু হ্যাঁ বলে নিক, তারপর আসছি, হ্যাঁ। স্যার, একজন 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 স্যার বলছে, একজন একটু বলে নিক। হ্যাঁ, স্যার আমার টপিকটা আমি যেটা সিলেক্ট করেছি, স্পিরিচুয়ালিটি উইথাউট হুম, ইনস্টিটিউশনাল রিলিজিয়ন, মানে ধর্মীয় প্রাতিষ্ঠানিক ধর্ম ছাড়া আধ্যাত্মিকতা। স্যার হুম, এক্ষেত্রে আমি বিভিন্ন স্টাডি করে দেখেছি স্যার, অনেক আমরা এরকম রিলিজিয়ান দেখেছি যেগুলোর স্পিরিচুয়ালিটি দেখেছি, সেখানে কোনো ইনস্টিটিউশনাল রিলিজিয়ান নেই। যেমন আমরা বুদ্ধিজম এগুলোর কথা বলতে পারি। তো স্যার এক্ষেত্রে আমি যদি কোয়ান্টিটিভ ডাটা স্যার অ্যাড করতে যাই, এক্ষেত্রে স্যার কি কোনো ফিল্ড ভিজিট বা এগুলো কি অ্যাড করা যেতে পারে? তোমার সাবজেক্ট মনে হচ্ছে এডুকেশন, না স্যার, আমার সাবজেক্ট ফিলোসফি। ফিলোসফি। ফিলোসফিতে কি কোয়ান্টিটিভ রিসার্চ করা হয়? মেনলি মেনলি তো কোয়ালিটিভ হয় বোধহয়, একটু জানাও তো আমাকে। হ্যাঁ স্যার, কোয়ান্টিটিভও হয়, ধরুন ওই যেগুলো অ্যাপ্লাইড অ্যাসপেক্ট থাকে সেগুলোতে স্যার কোয়ান্টিটিভ হয়। হুম, হুম। এর আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি আছে রিসার্চের? স্যার আমি এমনি রিসার্চ মেথোডোলজির উপর একটা কোর্স করেছিলাম আর কি, ওই ঠিক আছে, বেলুড় বিদ্যা মন্দির থেকে। হ্যাঁ, 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 আর হ্যাঁ, মানে এমনি ছোটখাটো সেমিনার অ্যাটেন্ড করতাম, বিভিন্ন ওই এগুলোই স্যার। হুম। তো এটা সব থেকে বেস্ট অপশন তো থিমেটিক পেপার লেখা, কারণ প্রচুর ইনফরমেশন আছে এই রিলেটেড। তো তারপরে যদি মনে হয় যে একটা কোয়ান্টিটেটিভ স্টাডি কর, এটা কোয়ান্টিটেটিভ স্টাডি, আরেকবার টপিকটা শেয়ার, যে স্পিরিচুয়ালিজম। স্পিরিচুয়ালিটি উইথাউট ইনস্টিটিউশনাল রিলিজিয়ান, মানে আধ্যাত্মিকতা
সেটা আমাদের এই প্রাতিষ্ঠানিক ধর্মগুলিকে ছাড়া কিভাবে হয়, আমি সেটা দেখাতে চাইছি স্যার। ঠিক আছে, যে আর আমরা একটু ধর্ম এটাকে বলতে মূলত আর একটু কিছু add প্রাতিষ্ঠানিক। করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, টপিকটাতে টপিকটাতে না, টাইটেলটাতে আরো কিছু অ্যাড করলে এটা আরো তবে কমপ্লিট হচ্ছে, এটা কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে? 4-5টা টার্ম শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, এটাকে টাইটেলটাকে একটুখানি ইনরিচ করলে আরো হ্যাঁ বুঝতে স্যার, সুবিধা হবে। এইটা মূলত টপিকটার মূল টপিকটা হচ্ছে অন দি এইটাই। রিলেশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি। স্যার, এইভাবে কি আমি টপিকটার তাহলে টাইটেল করতে পারি? অন হ্যাঁ দি হ্যাঁ, রিলেশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি। বা মানে স্টাডি করলেও হবে, স্টাডিতে রিলেশন করলেও। আচ্ছা, স্যার এখানে ঠিক মানে আছে, আমি এটা নিয়ে কোনো দেখাতে সমস্যা নেই, চাই। টার্ম ক্লিয়ার। হ্যাঁ, কিভাবে কাজ করা হবে সেটা পরিষ্কার, মানে কোন টপিকের উপর কাজ করবে সেটা পরিষ্কার, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, মানে আমি দেখাতে চাইছি যে স্পিরিচুয়ালিটি বলতে আমরা এই প্রাতিষ্ঠানিক ধর্মকে বুঝি, কিন্তু এর মধ্যে আমি দেখাবো যে এরকমও অনেক রিলিজিয়ান রয়েছে যেগুলোর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই, অথচ তার মধ্যে আমরা স্পিরিচুয়ালিটি দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল তার মধ্যে একটা অ্যাওয়ারনেস। এক্সাম্পল, একটা যেমন স্যার এক্সাম্পল। বুদ্ধিজম, হুম। এক্ষেত্রে আমরা দেখছি এখানে কোনো প্রাতিষ্ঠানিকতার ব্যাপারটি নেই, কিন্তু তবুও সেখানে আমরা একটা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রকাশ পাচ্ছি। আবার আমরা কন্টেম্পোরারি যদি রবীন্দ্রনাথকে দেখি, রবীন্দ্রনাথের ফিলোসফিতে সেখানে তিনি বলছেন যে আহ, ওই যে হিউম্যানিজমের কনসেপ্টটাকে এনেছেন, সেখানে ওই যে দেবত্বকে ছাড়িয়ে মানে মানব দেবত্বের কথা তিনি বলছেন স্যার। এই কনসেপ্ট গুলো ভাবছিলাম স্যার আনবো। আর একটু পড়াশোনা করতে হবে এটা রিলেটেড, ঠিক আছে? আইডিয়াটা ও, খুব ভালো, ইনোভেটিভ। আর একটু পড়াশোনা করলে করলে আর একটু ক্ল্যারিটি হবে, ইউ ক্যান স্টার্ট ইউর রাইটিং। এটা থিমেটিক আরো ভালো হবে, এখানে স্যার অনেক কিছু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক থিমেটিক আছে। পেপার হচ্ছে, এবং খুব ভালো পেপার হবে এটা যদি থিমেটিক করা যায়। কারণ এখানে তো কোয়ান্টিটেটিভ করার কতটা প্রয়োজনীয়তা আছে আমি বুঝতে পারছি না। ইওর পার্সপেক্টিভ মাইট বি ডিফারেন্ট। কোন পার্সপেক্টিভে কোয়ান্টিটেটিভ করার কথা চিন্তা ভাবনা আসছে, কোন পার্সপেক্টিভ, কিছু তো একটা চিন্তা ভাবনা স্যার আছে। আমি পার্সপেক্টিভ বলতে স্যার আমি দেখাতে চাইছিলাম যে একটা মানে একটা কোনো একটা ফিল্ড স্টাডি, মানে ধরুন যে বুদ্ধিস্ট যে মনাস্ট্রি বা এরকম কিছু হয় না, সেখানে গিয়ে একটা স্টাডি করে আর কি, মানে সেখান থেকে আমি কিছু ডেটা কালেকশন এগুলো ভাবছিলাম যে যদি কোনোভাবে ওটাতে অ্যাড করা যায়। সার্ভে করতে হবে, কোশ্চেনিয়ার বানাতে হবে, হ্যাঁ এগুলো স্যার, করতে হবে। বলছি সেটা তো কি কোনোভাবে হ্যাঁ, সম্ভব, মানে এইভাবে কেন কিছু সম্ভব করা? না? সেটা আরো বেশি এনরিচিং হবে। কিন্তু একটা পেপার লিখতে মনে হয় যদি এতটা এফোর্ট দেওয়া হয়, তাহলে সেই পেপারটা আরো বেশি এনরিচিং হবে, কেন করা যাবে না? ডেটা কালেকশন করছি মানে সেটা কোয়ান্টিটেটিভ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কোশ্চেনের ইন্টারভিউ তো কোয়ালিটেটিভই হয়। আচ্ছা 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 স্যার, হ্যাঁ। স্টার্ট রাইটিং, যদি মনে হয় যে ইনফরমেশন প্রপার আছে, ঠিকঠাক আছে, ইউ ক্যান স্টার্ট ইউর রাইটিং। লেখা খুব ভালোই হবে আমার মনে হচ্ছে। ঠিক আছে স্যার। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে, আরেক ওই রিলেটেড, এখানে সাজেশন করার কিছু নেই আমার। দেখ, এই হুম, রিলেটেড অনেক পড়াশোনা আমার মনে হয় ইউ হ্যাভ অলরেডি ডান। আর যদি কিছু মনে হয় কোনো জায়গায় কনফিউশন আছে, তাহলে সেই রিলেটেড কিছু পেপার, এটাতে অনেক পেপার পাওয়া যাবে। আর যদি ফ্রি, হ্যাঁ তাহলে কিন্তু সেটা অনেক বেশি কমপ্লিকেটেড হবে, সেখানে কোশ্চেনার বানাতে হবে, সেখানে সার্ভে করতে হবে, তার থেকে ইনফরমেশন নিতে হবে, সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। ইট হ্যাঁ, ডিপেন্ডস অন ইউ। মানে আমি চাইছিলাম স্যার যে আমি এই যে দেখাচ্ছি যে বুদ্ধিজমটাকে কোনো মানে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গিয়ে সেখান থেকে মানে একটা সার্ভে করতে চাইছিলাম, যে কেন ওনাদের কোনো ইনস্টিটিউশনাল কোনো প্রাতিষ্ঠানিক গড বা এরকম কিছু ওনারা কিছু মানেন কি, এটা মানে না, আর কি। কেন মানে না, দুটো আছে তো। বুদ্ধিজমের তো বোধহয় হিনায়না মহানা আছে তো, একজন হ্যাঁ হ্যাঁ একজন মানে, একজনরা তো মানে না। হ্যাঁ, একজনরা মানেন একজনরা মানেন না। মহাযানরা মানেন আর হীনযানরা ওনারা মানেন না। ওনারা ওই বুদ্ধকে মূলত ওরা ভাবেন যে As একটা in মানুষ রূপে তিনি normal human জন্মগ্রহণ being. করেছিলেন। হুম। এই জায়গা। পেপার লিখতে গেলে এত ইনডেপথ যাওয়ার দরকার নেই, এটা পিএইচডি টপিকের জন্য ঠিক আছে। ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট টু পিএইচডি টপিক, তাহলে তাহলে এটা খুব ভালো একটা জিনিস। নাও ইট ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে স্যার, তাহলে আমি পরে আরো ফার্দার লিখে আপনাকে আমি সেন্ড করছি স্যার ব্যাপারগুলো। আমি বলবো যে এটা রিলেটেড যা যা পড়াশোনা হয়ে গেছে, এটা নিয়ে অলরেডি যদি প্রপার ইনফরমেশন থাকে, তাহলে লেখা ইউ ক্যান স্টার্ট ইউর রাইটিং।
ওকে স্যার। পরে এটাকে ফার্দার এক্সটেন্ড করা যাবে, একটা পেপার পাবলিশ হোক, তারপর এটার উপর আরো ফার্দার এক্সটেন্ড করা যাবে। ঠিক আছে। এর আগে কোনো পেপার আছে? না স্যার, আমার সেইভাবে পেপার নেই, তবে আমার স্যার সেমিনার এগুলো করেছি স্যার, সেখানেও মানে পেপারের মতো করেই লিখে সাবমিট করে মানে সেমিনারের মতো করেছিলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো যে আগে ফোকাস অন রাইটিং, পরে এটাকে ফার্দার এক্সটেন্ড করা যাবে, কোনো অসুবিধা নেই। এটার উপর আরো অনেক কিছু লেখা যেতে পারে, কিন্তু প্রথমে আগে একটা পেপার লেখার কনসেপ্টটা ক্লিয়ার করে আগে লেখা স্টার্ট করে দেওয়াটা বেটার। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে। একটা পেপার পাবলিশ হোক, তারপরে এই রিলেটেড আরো অনেক কিছু কাজ করা যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, নেক্সট বাকিটা বলো। দেখো, যারা যারা কাজ করেছে তাদেরকে আমি সাজেশন দিতে পারবো, যারা যারা কিছু কাজ করেনি তাদেরকে আমি কি সাজেশন দেবো? তোমরা যদি কিছু কাজ না করে আসো তাহলে তুমি, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, হুম হুম। স্যার, স্যার, আমি কয়েকটা টপিক মানে চুজ করেছি স্যার। টপিকগুলো হচ্ছে যে ইমপ্লিকেশন অফ আইসিটি ইন এডুকেশন, এটা একটা চুজ করেছি, আর ইনক্লুসিভ করেছি, আর এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ অর এডুকেশনাল ফিলোসফি অফ শ্রী অরবিন্দ। হুম। স্যার, এগুলো কি স্যার চারটে পেপার টপিক হয়ে করা যাবে। যাবে স্যার? কেন করা যাবে? 4টে পেপার হয়ে যাবে লেখা। হ্যালো হ্যাঁ, 4টে স্যার, পেপার লেখা শুনতে হয়ে পাচ্ছেন? যাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, 4টে পেপার লেখা হয়ে যাবে। এবার চারটে আমি স্যার? বলবো যে 4টের মধ্যে যেটার ইনফরমেশন সব থেকে বেশি অ্যাভেলেবেল হয়েছে এবং যেটা সম্পর্কে বেশি এই মুহূর্তে জানা আচ্ছা গেছে, আচ্ছা পড়াশোনা হয়েছে, সেটা দিয়ে স্টার্ট করে দেওয়া লেখা। আচ্ছা, ঠিক আছে। হুম। এবার স্যার প্রথমে আচ্ছা আচ্ছা, প্রথমে ওটা স্যার অ্যাভেলেবেল এই মুহূর্তে সমস্ত ডেটা বা সমস্ত বই যেটা হাতের কাছে আছে সেটা স্যার স্বামী বিবেকানন্দ হাতের কাছে আছে স্যার। তাহলে ওটাদের উপর একটা, বিবেকানন্দের উপর একটা লেখা হয়ে যেতে পারে। কিন্তু আমি তাহলে চাইছি স্যার বিবেকানন্দের উপর প্রচুর তাহলে স্যার ওই পড়াশোনা স্বামী হয়েছে, প্রচুর বিবেকানন্দ কাজ দিয়ে স্টার্ট হয়েছে। করবো। অবশ্যই স্টার্ট করা যাবে, কোনো অসুবিধা প্রথমে নেই। স্যার আমার স্বামী বক্তব্য হচ্ছে বিবেকানন্দটা যে করতে বিবেকানন্দের চাইছি। উপর, বিবেকানন্দের উপর প্রচুর কাজ হয়েছে, সেহেতু নতুনত্ব কিছু লেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনার ওনার কাজকে, ওনার আচ্ছা আইডিওলজির সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 একটা মিল আছে, এটার উপরও কাজ করা যেতে পারে। জানা আছে এনইপি আচ্ছা। 2020 তাহলে কিছু স্যার সায়েন্স থেকে যারা আছো, তাহলে স্যার কোনটা? বিবেকানন্দের সাথে কোথায় মিল আছে? উনি উনি এত বছর আগে যে কথাটা বলেছে সেটাই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলছে। জানা আছে কোন পয়েন্টটা কথা আমি বলছি? আচ্ছা আচ্ছা, বিবেকানন্দ কি আইডিয়া এডুকেশনে উনি কি বলেছিলেন, এডুকেশন আমাদের কিরকম হওয়া উচিত? স্কিল ম্যান বেস। মেকিং এডুকেশন। ইয়েস, ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, স্যার পার্টিকুলার এই পয়েন্টটা ওভারঅল ডেভেলপমেন্ট হতে হবে। বিবেকানন্দ উনি যেটা বলেছিলেন যে ওনার বলছে। শিক্ষার মানে ভাববাদী, হ্যাঁ হ্যাঁ ম্যান হুম মেকিং এডুকেশন বলেছেন। আর ওনার যে চিন্তা ভাবনাটা সেটা হচ্ছে হুম, হ্যাঁ, একটু রিফাইনমেন্ট করতে হবে টাইটেলে, তাহলেই তাহলে স্যার অসুবিধা নেই। স্যার হুম তাহলে স্যার ওইটা কোথায় হেডিং করে দিতে পারবে স্যার? হুম হুম। ক্লিয়ার এলো না কথাটা, আরেকবার রিপিট করলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আরেকবার রিপিট করলে আমি শুনতে পাইনি, কি 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 হলো কমেন্টটা? আচ্ছা আচ্ছা স্যার, এই এনইপি 2020 সঙ্গে যেটা মিল আছে, যেটা আপনি বললেন যে ম্যান মেকিং এডুকেশন, হুম।
স্যার আপনি যেটা বলছেন যে এনইপি 2020 সঙ্গে যে স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, স্যার এনইপি 2020 সঙ্গে যে স্বামী বিবেকানন্দের যে মিলটা আপনি বললেন, যে চিন্তাধারাটা যে মিল, যেটা ম্যান মেকিং এডুকেশন। হুম তার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি স্যার 2020 শুনতে পুরোটা পেয়েছেন? পড়াশোনা করতে হবে। আমি এটা একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আমি বলতে চাইছি যে হ্যালো। বিবেকানন্দের উপর প্রচুর কাজ হয়েছে, ওনার আইডিওলজি থেকে শুরু করে ওনার স্পিরিচুয়ালিজম প্রচুর কাজ হয়েছে, একটু নতুন কিছু লিখতে, ঠিক আছে? ইনফরমেশন প্রচুর আছে, হ্যালো ওকে? লেখাটা একটুখানি আলাদা হতে হবে, তাহলেই স্যার, হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। ঠিক আছে, স্টার্ট লেখা স্টার্ট করে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু টাইটেলটাকে একটু ডিফাইন করতে হবে। আচ্ছা, তাহলে স্যার থিমেটিক। আইসিটি। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম স্টার্ট রাইটিং, স্টার্ট রাইটিং। আচ্ছা। ওকে, আর কেউ? হ্যালো। বাকিরা? ইয়েস, হ্যাঁ স্যার, বলো। নমস্কার স্যার। আমি আমি আপনার ক্লাসে আজকে প্রথম করছি। ওকে, হ্যাঁ, বলছি স্যার, আমি এমএড এর ডিজার্টেশন করেছিলাম এপিজে আব্দুল কালামের উপরে। তোমার আমি সাবজেক্ট কি? বলছি যে এই যে এডুকেশন, এডুকেশন, ওকে। হ্যাঁ, আমি বলছি আমি এই যে পেপার লিখবো, এক্ষেত্রে কি ওই ডিজার্টেশনের মতনই ওই রিভিউ অফ রিলেটেড লিটারেচার, ওখানে আমরা 10টা দিয়েছিলাম, 10টা এরকম রিভিউ দিতে হয়েছিল, মানে এখানেও কি এরকম রিভিউ দিতে হবে? একটুখানি বলবেন আমি কিভাবে শুরু হ্যাঁ, করবো, মানে আমি হ্যাঁ, তো আমি প্রথম আমি থেকে ক্লাসগুলো যারা করিনি। যারা হ্যাঁ, যারা যারা মিস করে গেছো বা যাদের মধ্যে এখনো কনফিউশন আছে কিভাবে কি লিখতে হবে, আমি এটাকে আবার আলোচনা করব, ঠিক আছে? আজকে হবে না, নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব যারা যারা মিস করে গেছে এবং যাদের এই স্ট্রাকচার কিভাবে লিখতে হবে, ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, রেফারেন্সিং স্টাইল থেকে শুরু করে কিভাবে সার্চ করা, এই 4টে জিনিসের উপর আমি আবার ডিসকাস করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে তো ওকে পসিবল স্যার, না। ওকে স্যার। তো সেই হুম, ক্লাসটা, আমি আমি নেক্সট যে বলছি কি ক্লাসটা স্যার, হবে যেদিনে হতে গেল, ওই ক্লাসটা অ্যাটেন্ড করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর লিটারেচার রিভিউ ডিসার্টেশনে যেভাবে হয়েছে এখানেও সেভাবেই করতে হবে, 10-12টা 15টা থাকলেই সাফিসিয়েন্ট রিসার্চ পেপার লেখার জন্য, ম্যাক্সিমাম। আচ্ছা ম্যাক্সিমাম আচ্ছা বললাম, যদি এর থেকেও বেশি কেউ করতে চায় সে করতে পারে, কিন্তু 8 to 10 ইজ সাফিসিয়েন্ট ফর রাইটিং আ রিসার্চ পেপার। আর এপিজে আব্দুল কালামের উপর ইনফরমেশন তো অ্যাভেলেবেল, এখানে বলার কিছু নেই। শুধু টাইটেলটাকে একটু ডিফাইন করে নিয়ে ওই রকম ভাবেই হবে, কিন্তু ডিসার্টেশনের যে ফরম্যাট আর রিসার্চ পেপার রাইটিং এর ফরম্যাটটা আলাদা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে এখানে স্যার। আমি বলছি আমার ওই লেখাটা আমি যদি মানে রিসার্চ আর্টিকেলের ফরম্যাটে দিয়ে কি প্রকাশ করতে পারি, যদি ওটা ডিজার্টেশন যে আগে লেখাটা? পাবলিশ করে না থাকে তাহলে ইউ ক্যান পাবলিশ, অফ কোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে স্যার। কিন্তু সেখানে প্লেজারিজম থাকা যাবে না কিন্তু, ওকে? প্লেজারিজম হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা আছে তো? হ্যাঁ আইডিয়াটা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। প্লেজারিজম না হলেই হবে, এটা করা যাবে। আচ্ছা আচ্ছা প্রত্যেকেই যারা ডিসার্টেশন করেছো, যাদের ডিসার্টেশন পাবলিশ হয়নি, তারা সেটার উপরেও চিন্তা করতে পারে, সেটাও একটা পেপার হিসেবে পাবলিশ করা যাবে, প্রত্যেককে বলছি এটা, ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে? আছে স্যার, থ্যাংক ওকে, ইউ। তাহলে তুমি তোমার লেখা কি শুরু করতে পারবে, নাকি তোমাকে আবার নেক্সট ক্লাসটা অ্যাটেন্ড করবে তারপর স্টার্ট করবে? স্যার তুমি আপাতত এই বেসিক, ইন্ট্রোডাকশন টপিকটা চুজ করে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। ঠিক আছে, ওকে, ওকে, ইউ স্টার্ট। হ্যাঁ ওয়ার্ড কাউন্টিং গুলো যেটা বলেছিলাম ওভারঅল এরকম একটা হ্যাঁ, সাজিয়ে ওকে স্যার, আজকে আমি লিখে নিয়েছি সবকিছু। হ্যাঁ, আছে। গুড, 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 ভেরি গুড। ওকে। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাকিটা বলো। সবার তাহলে কোয়ারি ক্লিয়ার? কারা কারা, একজন বলেছে সে টপিক পিক করতে পারেনি এখনো অবধি, তার কাজ হচ্ছে গুগল স্কলারে গিয়ে টপিক সার্চ করা, নিজের যে সাবজেক্ট এরিয়া। বাকিরা একটু বলো তো আমাকে, টপিক সিলেকশন আর কার কার সমস্যা আছে? টপিক সিলেকশনই সমস্যা আছে বাকিরা। অনেকে আছে যারা টপিক সিলেকশন করে নিয়েছে, কেউ আছে লেখা স্টার্ট করেছে, কেউ আছে এখনো অবধি পড়াশোনা করছে। তো প্রোগ্রেস ইজ গুড, এটা শুনে আমার খুব ভালো লাগলো যে তোমরা কাজ শুরু করেছো প্রত্যেকেই কম বেশি। তো
তো আমি আশা করছি তোমাদের লেখা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ফেব্রুয়ারি, ফার্স্ট পেপারটা মার্চে হয়ে যাবে আশা করছি তোমাদের ঠিকঠাক করে। কোন টাইমে জার্নালে নেবে সেটা একটুখানি জেনে নিতে হবে। হ্যালো একটু হ্যালো স্যার, বলছি চেষ্টা আপনার মার্চে সাথে কিভাবে যোগাযোগ করবো স্যার? সুমন্ত স্যারের সাথে একটু কথা বলে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তোমার সাবজেক্ট কি ছিল বললে? এডুকেশন। সুমন্ত স্যার থেকে ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা ওকে স্যার। তো হ্যাঁ, ওকে। তো বাকি যারা আছো, যারা টপিক সিলেকশনের সমস্যা হচ্ছে, তারা এখানে কেউ আছো যে আরো যারা টপিক সিলেকশনের সমস্যা হচ্ছে? বাকি আছো? নমস্কার স্যার, আমি আজকে ফার্স্ট টাইম হুম, জয়েন করেছি আপনার ক্লাস। হ্যাঁ, এখনো কোনো কিছু করা হয়নি, করবো ভাবছি আর কি। হুম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। পরবর্তী ক্লাসে আমি আবার পুরো ব্যাপারটাকে রিপিট করব, যে ইন্ট্রোডাকশন থেকে end অবধি স্যার যে যে ক্লাস লেখার স্টাইলটা বললে কি ভালো হয়। হতো, এই যে এপিআর এমএলএ স্টাইলের কথা, ওইটা একটু বললে ভালো হতো। ওকে, এপি এমএলএ স্টাইল। এপি এমএলএ স্টাইল করার আগে আমার একটা প্রশ্ন আছে, যে এপি এমএলএ স্টাইল সাবজেক্ট কি? সাবজেক্ট কি? আমার সাবজেক্ট বাংলা স্যার। তোমার বাংলা। তুমি এপিএ এমএলএ দুটো তো তোমার লাগবে না, তোমার লাগবে শুধু এমএলএ, তাই তো? আচ্ছা, হ্যাঁ আমার স্যার। একটা প্রশ্ন আছে। এর আগেও অনেকে প্রশ্ন করেছিল এবিএ এমএলএ দুটো স্টাইলের উপর। আমাকে একটা কথা একটুখানি বলো, যে তোমরা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট জানার কি প্রয়োজন? এটা তোমরা নেটের জন্য এটা লাগবে, অর অর তোমাদের বেসিক ইনফরমেশনের জন্য লাগবে। এইবারে তো তোমরা প্রত্যেকে জানো যে এপিএ স্টাইল, যারা সোশ্যাল সায়েন্সে তাদের এপিএ স্টাইল, যারা হিউম্যানিটিসে তারা এমএলএ স্টাইল, এটা জানো তো প্রত্যেকে? স্যার আমি হ্যাঁ জানতাম স্যার। না, আমি আচ্ছা, না ঠিক আছে, ফার্স্ট ক্লাসের কথা বলছি না, বাকিরা যারা আগে থাকতে ক্লাস করছে সবাই জানো তো হিউম্যানিটিসের জন্য এমএলএ আর সোশ্যাল সায়েন্সের জন্য এপিএ, ইয়েস স্যার। জানো তো? আচ্ছা, তোমার আমাকে একটা কথা বলো, এটা এর আগে এটা কোশ্চেন করেছিল, ঠিক আছে, আমি বেসিক কোশ্চেন হিসেবে হচ্ছে তোমাদের কেন প্রয়োজন এপি এমএলএ এর মধ্যে ডিফারেন্সিয়েট কর জানার জন্য? কারণ যারা এপিএ করবে তারা এপিএ করবে, যারা এমএলএ করবে এমএলএ করবে। এটা এটা নেটের জন্য প্রয়োজন। এছাড়া আর কিসের জন্য কোথাও কনফিউশন আছে যে এপি এমএলএ এর মধ্যে ডিফারেন্সিয়েট জানতে হবে? তোমরা তো দুটো তো তোমাদের পেপারে করবে না, যে এপিও করবে এমএলএ করবে, তোমাদের মধ্যে কনফিউশন হবে। তোমরা বলতে পারো যে যার এপিএস স্টাইল তার এপিএস স্টাইলটা বলে দেওয়ার কথা, যাদের এমএল স্টাইল তার এমএল স্টাইলটা বলে দেওয়ার কথা। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার কথাটা পেপারের জন্য তো। আমার এমএলএ স্টাইল যেহেতু, এটাই বললে ভালো হয় স্যার। কোনটা? এমএলএ? এমএলএ। হ্যাঁ, যার যে স্টাইল আছে সে সেই স্টাইলটা ফলো করবে। খুব বেশি হলে জানার জন্য এপিএস স্টাইলটা কি হতে পারে সেটা তো আমি এমনি ডিসকাস করছি, আর এমএলএটা ডিসকাস করছি, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট জানার তো কোনো প্রয়োজন নেই পেপার লিখতে গেলে। এই কোশ্চেনটার রেলিভেন্সটা আমি বুঝলাম না। তোমরা তো যে কোনো একটা স্টাইল অ্যাডপ্ট করবে, ইদার এপিএ অর এমএলএ। তো সেই রিলেটেড একটা অথর হলে কি হবে, দুটো অথর হলে কি হবে, তিনটে অথর হলে কি হবে, বুক থেকে কিভাবে লিখলে তার আচ্ছা সাইটেশন কিরকম হবে, তো আমি জার্নাল আসলে জানছি না সাইটেশন কোনটা দিয়ে হবে। লিখতে হবে, এই দুটো বলেছি। না না, তোমাকে তোমাকে বলছি না, ফার্স্ট ক্লাস যাদের আছে বলছি না, কিন্তু তোমাদের একটা কথা ক্লিয়ার করে নাও, যাদের এপি আছে তাদের এপি প্রয়োজন, কারণ প্রত্যেকে একটা স্টাইলই অ্যাডপ্ট করবে। বেসিক ইনফরমেশনের জন্য এটা জেনে রাখতে পারো, আদারওয়াইজ এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই যে এপি এমএল এর মধ্যে ডিফারেন্সিয়েশন কি আছে। আচ্ছা, কেউ একজন আমাকে বলছিল যে এমএল স্টাইল দেখেছো, কেউ একজন বলছিল না? হ্যাঁ স্যার, আমি বলছিলাম। হুম, না না, তুমি না, প্রথমে তুমি বলছিলে কি এপি স্টাইল এমএল স্টাইল হ্যাভ সিন, কেউ একজন আমাকে বলছিলে। শুধু এমএলএ স্টাইলটাই জানার আছে আর কি। আচ্ছা, তোমার পেপার কত দূর হয়েছে? স্যার আমি এখানে কিছু শুরু করিনি, আমি ফার্স্ট টাইম ক্লাস করছি আজকে, তাই আমি আচ্ছা, এটা মানে জানবো। তোমার টপিক সিলেকশন কি হয়েছে? করতে পারিনি করে, একটু সমস্যা টপিক আছে সিলেকশন একটু। হয়নি এখনো? আচ্ছা, না স্যার, আমি একটু করতেও পারিনি, আমার একটু সমস্যা হচ্ছে আর কি। ঠিক শরীর আছে, ভালো তোমার না। ক্লাস সাবজেক্ট আরো বলো, সাবজেক্ট আরো কি বললে? এডুকেশন? বাংলা স্যার, বাংলা। বাংলা? বাংলা? হ্যাঁ তোমার লাগবে এমএল স্টাইল তো? তো তুমি যদি হ্যাঁ। পেপার লেখা না স্টার্ট করো, তুমি যদি পেপারের টপিক সিলেকশন না হয়, তাহলে তুমি এমএল স্টাইল জেনে কি করবে? আমি তোমাকে এমএল স্টাইলটা বলে দিলাম, তারপর তুমি ওটা কোথায় কাজে লাগবে?
তোমার তো এখন লাগবেই না এমএলএ স্টাইল। তোমার এখন ফার্স্ট ক্রাইটেরিয়া তোমার টপিক সিলেকশন করা। যদি তোমার কোনো জায়গায় লেখা হ্যাঁ রেডি হয়ে থাকে তাহলে হ্যাঁ তুমি এমএলএ স্টাইলটা বললাম, তুমি এটাকে ওখানে অ্যাপ্লাই করলে। আদারওয়াইজ আমি যদি তোমাকে এখন এমএলএ স্টাইল নিয়ে ডিসকাস করি এখন হাফ এন আওয়ার, তাহলে এটা তুমি কোথায় কাজে লাগাবে? ওটা কোনো কাজই লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি হ্যাঁ বলছি? আমি কিন্তু ডিমোটিভেট করছি না। না স্যার। এমএলএ স্টাইল এপিএ স্টাইল কখন লাগবে? যখন তোমাদের লেখা হয়ে গেছে, এবার তোমরা সাইড করবে যে কোন কোন হুম জায়গা থেকে লিখেছো। হ্যাঁ হ্যাঁ এটা এটা স্বাভাবিক কোশ্চেন থাকে অনেক লাস্টে, এট দি এন্ড। হুম ঠিক আছে? তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টপিক ফাইনালাইজ করা, সেই রিলেটেড পড়াশোনা করা এবং লেখা স্টার্ট করা। এপিএ হুম স্টাইল এমএলএ স্টাইল নিয়ে এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন, এটা তোমাকে বলছি, আমি প্রত্যেককে বলছি, আমি এর তো আগেও এসব আমাকে কোশ্চেন, জানতাম না তো তাই। হুম এটা তোমার জন্য না, তুমি তো হচ্ছে ফার্স্ট ক্লাস করছো। তো এটা তোমাদের এত এই ব্যাপারটা নিয়ে এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজনই নেই। তোমাদের ম্যানুয়ালিও করতে হয় না, অনেক সময় এটা এখন ইন্টারনেটে সমস্ত কিছু অটোমেটিক করা যায়। ম্যানুয়ালি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এটা নিয়ে এত মাথা না ঘামিয়ে রাদার টপিক সিলেকশন এবং সেই টপিকটাকে কিভাবে লেখা হবে সেটার উপর ফোকাস করো প্রত্যেকে। এই বিএ এমএল এর মধ্যে ডিফারেন্স, এই কোশ্চেনটার রেলেভেন্স আমি এখন বুঝতেই পারছি না। এক যদি তোমাদের এটা 2 মাসে ক্লাস হয়ে যেত, এখন তোমাদের প্রত্যেকের পেপার রেডি হয়ে গেছে, এবার তোমরা সাইট করবে, তাহলে আমি এই কোশ্চেনটার রেলেভেন্স আমি বুঝতে পারতাম। ম্যাক্সিমাম লোকের লেখা স্টার্টই করোনি, অবশ্য কোশ্চেন করছো এপিএ এমএল এর মধ্যে ডিফারেন্ট কি। আমি এখন এপিএ এমএল এর মধ্যে ডিফারেন্ট বলে দিয়ে তোমরা এটা এটা কাজে লাগাতে পারবে। নেক্সট উইকে আমি যখন জিজ্ঞাসা করি তোমাদের পেপার লেখা হয়ে গেছে, তোমরা তো এখন সাইট সাইট করছো না। আমি ঠিক টাইমে বলে দেবো এপিএ এমএল এ তোমরা লেখা স্টার্ট করো, টপিক ফাইনালাইজ করো, স্ট্রাকচারটাকে ঠিক করো, তারপরে না এপিএমএল তে আসবো। এটা তো অ্যাট দি এন্ডে। ঠিক আছে, ওকে, এপিএমএল নিয়ে এখন আলোচনা করার কোনো মানেই হয় না। ফার্স্টে যে যার কাজ যতটুকু হয়েছে ততটুকু করো। যারা টপিক ফাইনালাইজড এখনো করতে পারেননি তারা টপিক কিভাবে করবে গুগল স্কলারে যাও, গিয়ে তোমাদের ইন্টারেস্ট এরিয়া আছে সেটা সার্চ করো। আশা করছি তোমাদের টপিক সিলেকশন হবে। যদি নেক্সট উইকের মধ্যে টপিক সিলেকশন না হয় তাহলে সিরিয়াসলি কথা বলো, তাহলে টপিক ফাইনালাইজড করতে হবে, কারণ এত এত সময় নেওয়া যাবে না। টপিক ফাইনালাইজড করতে যদি এত টাইম লেগে যায় তাহলে লিখবে কবে, সেটাকে রেকটিফাই কবে করা হবে, কবে সেটাকে পাবলিকেশনের জন্য পাঠানো হবে। যারা টপিক ফাইনালাইজড করতে পারোনি, যে এখনো বুঝতে পারছো না কিভাবে টপিক ফাইনালাইজড করবে, যে যে প্রসেসগুলো বলা আছে সেগুলোকে ফলো করো। ফলো করে নেক্সট উইকের মধ্যে টপিক ফাইনালাইজড করে জানাও। আমি নেক্সট উইকের আগেই হয়তো ক্লাস নেব যদি পসিবল হয় ইন দ্য মিড ওয়ে। আর যারা যতটুকু যাদের টপিক ফাইনালাইজড হয়ে গেছে তারা যে লেখা স্টেজ স্টার্ট করেছো, কতদূর কি করছো সেটা নিয়ে আরো ফার্দার স্টাডি করে আমাকে ইনফর্ম করবে পরের ক্লাসে। এইখানে এই স্টেজে কেউ আটকে থাকবে না যে টপিক ফাইনালাইজড হয়নি। ঠিক আছে? প্রত্যেকের রেসপন্স করো আমাকে একটুখানি, আমি তাহলে ক্লাসটা এন্ড ঠিক করবো। আছে। আর কারো কোনো কোয়ারি থাকলে জানাও আমাকে। আর কারো কোনো কোয়ারি নেই তো? তাহলে নেক্সট ক্লাসের আগে যে যতদূর করেছো ততদূর অবধি আমাকে ইনফর্ম করো। আর কারো যদি মনে হয় যে কোনো জায়গায় আটকাচ্ছ তাহলে আমাকে নক করতে পারো। মানে তোমাদের টাইটেল ইনফর্ম করবে, তার সাথে সাথে সাবজেক্ট ইনফর্ম করবে এবং কি করতে চাইছো সেটাও আমাকে জানাবে, তবে আমি পড়তে পারবো, ফার্দার সাজেশন দিতে পারবো, আদারওয়াইজ আমি দিতে পারবো না। ওকে, ওকে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে।